এখন তাহলে লাইট দিতে হবে না স্যার। আশা 1978 সালে প্রতিষ্ঠা হয়েছে, বুঝছেন? 1900 এরপরে 1991 সালে মাইক্রো ক্রেডিট শুরু হয়, 2011 সালে শিক্ষা শুরু হয়। শেষ। এই তিনটা সাল মনে রাখলেই হবে, হ্যাঁ? আচ্ছা, শিক্ষা সেবিকা হিসেবে আপনাদেরকে দুই ধরনের কাজ করতে হয়, একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে প্রশাসনিক। একাডেমিক আর একটা হচ্ছে, এগুলো কিন্তু নোট নেবেন, হ্যাঁ? কালকে শেষে কিছু প্রশ্ন করা হবে ইনশাআল্লাহ। আজকে যেমন প্রশ্ন করলাম, পুরো প্রশিক্ষণ শেষে কিছু প্রশ্ন দিব বোর্ডে, উত্তর লিখে তারপর আবার খাতা জমা দিয়ে যাবেন। প্রশাসনিক কাজ, প্রশাসনিক কাজ বলতে যেই কাজগুলো করলে আপনার নথি, অর্থাৎ হাজিরা, তারপরে ছুটি নেওয়া, তারপরে বেতন বা স্যালারি নেওয়া, বেতন তোলা, হ্যাঁ, অভিভাবক সভায় সবার স্বাক্ষর নেওয়া, আয়োজন করা, সঠিক সময় শুরু করা, সঠিক সময় শেষ করা, এই সবগুলো হচ্ছে প্রশাসনিক কাজ। ঠিক আছে? বুঝতে পারছেন? একটু আওয়াজ করতে হবে, না বুঝতে পারলে কথা বলবেন। আমার ভাষা কিন্তু আবার একটু কেমন জানেন, কিছু কিছু রাজশাহী, বুঝতে পারছেন? কিছু কিছু রাজশাহী, কিছু কিছু ভালো। আচ্ছা, কখনো যদি মনে হয় এই শব্দটা বুঝতে পারছেন আমাকে বলবেন, হ্যাঁ? প্রশাসনিক কাজটা হচ্ছে যেই কাজগুলোতে আমরা মূলত ছুটি নেওয়া, নিয়োগ পাওয়া, নিয়োগ নবায়ন করা, তারপরে হচ্ছে শিক্ষার্থীদেরকে ভর্তি করা, এই বিষয়গুলো বুঝি। এই প্রশাসনিক কাজগুলোর জন্য আপনাদেরকে দেখতে হবে ম্যানেজার ডিএম এর মাধ্যমে আরএম, ঠিক আছে? এর উপরে আপনাদের সাথে যোগাযোগ করার সুযোগ নাই, ডিএম আরএম। আর সরাসরি এই দুই ক্ষেত্রে আপনাদের তদারককারী হচ্ছে এডুকেশন সুপারভাইজার আমসালে, ঠিক আছে? একাডেমিক বিষয়টা সরাসরি তদারককারী হচ্ছে আমসালে। একাডেমিক বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে পড়াচ্ছেন, এটাকে বলে শিক্ষণ, টিচিং, ঠিক আছে? আপনারা কিভাবে পড়াচ্ছেন, কি কি পড়াচ্ছেন, আসলে শিক্ষার্থীদেরকে যে যে যোগ্যতা অর্জন করার কথা ছিল, শিক্ষার্থীদের যোগ্যতা বলতে যে এখন কি খাবে না নিয়ে যাবেন, আপনারা কি এটা খান না নিয়ে যান? নিয়ে যান, তাহলে এখন দিয়ে লাভ নাই, জমা করে রেখে দেন। আচ্ছা, একটু নিয়ে রেখে দেন, কষ্ট দিলাম ভাই, সরি। আচ্ছা, শিক্ষক কি কি, আমি শিক্ষার্থীদেরকে যা যা পড়াচ্ছি, যে যে কারণে পড়াচ্ছি, কেউ কি প্রাথমিকের বই নিয়ে আসছেন? প্লিজ নিয়ে আসতে বলেছিলাম যে ভুলে গেছে, ব্যস্ত ছিল তো, সমস্যা নেই। আমরা যদি প্রাথমিকের বই দেখি, এদিকে তাকাই, বইয়ের শুরুতে দেখবেন লেখা থাকে এই পাঠ শেষে শিক্ষার্থীরা শিখবে, এই পাঠ শেষে শিক্ষার্থীরা বলতে পারবে, এই পাঠ শেষে শিক্ষার্থীরা লিখবে, শুরুতেই লেখা থাকে। খেয়াল করেছেন কি? তার মানে এটা যদি পাঠ শেষ করা হয়, এই অধ্যায়টা যদি শেষ করা হয়, তাহলে এই এই যোগ্যতাগুলো তার ভিতরে অর্জন হবে। তার মানে হচ্ছে আমার পড়ানোর মাধ্যমে আসলে এই যোগ্যতাগুলো অর্জন হচ্ছে কিনা, সেই জিনিসগুলো আমাকে দেখতে হবে এবং আমি পড়াতে পারছি কিনা এটা লক্ষ্য রাখতে হবে। এই কাজগুলোকে বলে একাডেমিক কাজ, ঠিক আছে? একাডেমিক কাজ সরাসরি তদারককারী হচ্ছেন সুপারভাইজার, এবং এটার গুণগত মান যাচাই করার জন্য আমি শিক্ষা অফিসার হিসেবে আছি। আমার নাম ফেরদাউস, হ্যাঁ? আমার সাথে হয়তো কিছু মানুষের দেখা হয়েছে, আমি পরিচয় দিই, আমি হচ্ছে আশার এডুকেশন অফিসার। এই নাম্বারটা রাখতে পারেন, আমি অনেকগুলো কার্ড নিয়ে আসতে চেয়েছিলাম, ভুলে গেছি। এটা আমার ফোন নাম্বার, এটাতে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলে পাবেন, আপনার ফোনে সবসময় থাকে, হ্যাঁ? আচ্ছা, একাডেমিক প্রশাসনিক কাজ বুঝতে পেরেছেন? বুঝলেন? বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরো ভালো। আমরা পরে টিস্যু চলে যাবো, টিস্যু দেন অথবা কোনো, ক্লিয়ার? বুঝতে পেরেছি? আশা প্রতিষ্ঠা হয়েছে কত সালে? শিক্ষা শুরু হয়েছে আশাতে কত সালে? 2000। তখন তখন কি নাম ছিল শিক্ষা কর্মসূচির নাম জানেন? তখন কি ছিল নাম? ডাস্টারটা কোথায় আছে গো? তখন কি নাম ছিল? তখন নাম ছিল হচ্ছে আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করতে। 1991 সালে মাইক্রো ক্রেডিট, ওই যে এখন ঋণ দান করছে না, এই ঋণ দান শুরু হয় 1991 সাল থেকে। তার আগে ঋণ দান করতো না, তার আগে আশা সমাজসেবামূলক কাজে ছিল। ঋণ দান কর্মসূচি চালু করে কত সাল থেকে? 1991 সাল থেকে। আর শিক্ষাও ছিল না, শিক্ষা এমনি আগে ছিল 1991 এর আগে, কিন্তু 91 পরে শিক্ষা টিক্ষা বাদ, খালি ঋণ দান কর্মসূচি। এরপরে 2011 সালে এসে সমাজসেবামূলক কর্মসূচির আওতায় আশা শিক্ষা কর্মসূচি চালু হয়, যার নাম ছিল আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি। কি
ছিল? শক্তিশালীকরণ। আপনাদের এখনো অনেকে দেখবেন চার্টে এটা লেখা আছে, তাই না? আর এখন কি লেখা থাকে? দেখো, এখন কি লেখা থাকে? কেন লেখা থাকে? আগে ছিল আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি, এখন এটা চেঞ্জ হয়ে হয়েছে আশা শিক্ষা কর্মসূচি, তাই না? আচ্ছা, খুব সহজ উত্তরটা হচ্ছে যে আগে শুধু প্রাথমিকের স্তরে আমরা ছিলাম, এখন আমরা প্রাথমিক থেকে মাধ্যমিকে উঠেছি, ঠিক আছে? আর এই জন্য আমরা শক্তিশালীকরণ বলছি না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে, আমাদের কাছে সবার কাছে কি এই জিনিসটা পৌঁছেছে বা এটা কখনো দেখেছেন? এই জিনিস আপনাদের সবার কাছে এটা একটা করে দেওয়া উচিত ছিল। আমার প্রথমে যে নাম্বারটা দিলাম ওটা হোয়াটসঅ্যাপ আছে, এবার সফট কপি আছে, মানে ছবি তোলা আছে, আমাদের যদি নক দেন আপনাদের সবাইকে এটা দিতে পারবো। প্লাস 2015-16 সালের দিকে শিক্ষা সেবিকা সহায়িকা নামে একটা পুস্তিকা, ছোট্ট, এখন তো এক কথার এটা দেয়, একটা পুস্তিকা দিয়েছিল শিক্ষা সেবিকাদেরকে। আপনারা যারা পুরনো তারা কি কেউ পেয়েছেন? ওটার সফট কপি, মানে আমিও তো তখন ছিলাম না, ওটা একজনের কাছে দেখেছি যে মোবাইলে ছবি তুলে পিডিএফ করে ফেলেছি, ওটা আমার কাছে আছে। আমাদের যদি ওই নাম্বারে নক দেন আপনাদেরকে দিতে পারবো। ওখানে কিছু কিছু যোগ্যতা, কিভাবে পড়াবো, শিক্ষার্থীদের কি কি প্রতিবন্ধকতা হয় আমরা একটু পরে একটু দেখাবো, ল্যাপটপে আছে, সেগুলো সুন্দরভাবে আছে, আপনারা হয়তো পড়তে পারবেন। আমরা আজকে শুরু করেছি ত্রৈমাসিক প্রশিক্ষণ, যেটা মূলত আপনাদের এই যে একাডেমিক যোগ্যতাটা, যেটাতে বাচ্চাদের শিক্ষণটা ভালো হয়, পড়ানোটা ভালো হয়, সেইটা কিভাবে আরো ভালো করা যায়, এজন্য আমাদের আজকে প্রশিক্ষণ। প্রশাসনিক মানে বিষয়টা জানানোর জন্য ম্যানেজার যে সেবিকা সভায় আপনাদের যেদিন স্যালারি দেয় সেদিন সেবিকা সভায় কোনো না কোনো কিছু বলে, মনে হয় খাবে, ঠান্ডা করে আসে। আমরা এরপরে চলে যাচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে একটা, কি লক্ষ্য? এটা যেহেতু পাননি বলতে পারছেন না, এখানে লেখা আছে, এটা দেওয়া উচিত ছিল, আবু সালাহ আসলে খেয়াল করবেন। আমাদের লক্ষ্য হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন। এই ডান্স করতে যাবেন না গো আস্তে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। এটা হচ্ছে কি আমাদের লক্ষ্য, হ্যাঁ? বুঝতে পেরেছেন? এই লক্ষ্যকে বাস্তবায়ন করানোর জন্য আমাদের 4টি উদ্দেশ্য আছে। কয়টি উদ্দেশ্য আছে? গোটাটা এখন বলছি না, আপনারা হুবহু লিখছেন, লেখার খুব খারাপ। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদেরকে প্রাথমিকের জন্য প্রস্তুত করা, ঠিক আছে? প্রাথমিকের জন্য প্রস্তুত করা, অর্থাৎ শিশু শ্রেণীতে যারা আছে তারা যাতে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হয়, বা প্রথম প্রাক প্রাথমিক যদি থাকেও আমরা এখানে যদি প্রাক প্রাথমিক পড়ানোর পরে প্রথম শ্রেণীতে ভালোভাবে পড়াশোনা করে, এই জন্য আমরা প্রস্তুত করি শিক্ষার্থীদেরকে প্রাক প্রাথমিকের জন্য করি, তৈরি করি বা প্রস্তুত করি, প্রাথমিকের জন্য প্রস্তুত করি। তারপরে ঝরে পড়া হ্রাস করা। 2 নম্বর পয়েন্ট একটু লেখা আছে এখানে সুন্দর করে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়া হ্রাস করা। ঝরে পড়া কি জিনিস বোঝেন? বলেন। হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে ঝরে পড়া। যেমন আম ধরেছে কুড়ি, কিন্তু পাকা আম হয়নি, তার আগে পড়ে গেছে, এটাকে ঝরে পড়া বলে না? শিক্ষার্থী ভর্তি হয়েছে, ঠিক আছে, কিন্তু কোনো কারণবশত কমপ্লিট করেনি, সেটাকে বলছে ঝরে পড়া। আর হ্রাস বানান করেন তো, হ্রাস মানে কি? কমানো, ঠিক আছে। ভর্তি হয় অনেকে কিন্তু শেষ করে না, তো তাদের এই জন্য হচ্ছে আমরা ঝরে পড়া হ্রাস করতে চাই, কমাতে চাই। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা 3 নম্বর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বিদ্যালয়ের পাঠ আয়ত্তে সহায়তা করা। কি করা? এগুলো কি লেখা আছে?
উপরেগুলো এখনো দেখা হয়নি? দেখা না হলে কিছু বলার নেই। প্রাথমিকে তারপর কি লিখছেন একটা টাইম একটা প্রস্তুত করা, প্রাথমিকের জন্য প্রস্তুত করা। জন্য হ্যাঁ, প্রাথমিকে আমার লেখা স্পষ্ট হবে না। দ্রুত লিখছি তো পাঠ আয়ত্তে সহায়তা করা, হ্যাঁ? ঠিক আছে? মানে আমাকে যেই পড়াটা দিচ্ছে বিদ্যালয়ে, ওই পড়াটা যাতে আমি এখান থেকে কমপ্লিট করে দিতে পারি। এরকম আমরা একটা সহযোগিতা দিচ্ছি। আর 4 নাম্বারটা হচ্ছে গুণগত মান। গুণগত শিক্ষার সুযোগ সৃষ্টি ও সবার জন্য উন্মুক্ত করা। গুণগত শিক্ষা গুণগত শিক্ষার সুযোগ সৃষ্টি ও উন্মুক্ত করা। আমি কিন্তু একটু কেটে কেটে লিখলাম, মানে কি পয়েন্টগুলো লিখলাম। প্রথমটা বললাম প্রাথমিকের জন্য প্রস্তুত করা, দ্বিতীয়টা বললাম ঝরে পড়া হ্রাস করা, তৃতীয়টা বললাম পাঠ নেওয়াতে সহায়তা করা, 4 নম্বরটা বললাম গুণগত শিক্ষার সুযোগ সৃষ্টি ও তা উন্মুক্ত করা সকলের জন্য। এগুলো আরো সুন্দর করে এখানে লেখা আছে। আপনাদেরকে সফট কপি যারা দরকার আপনারা পেতে পারেন, ছবি তুলে নিতে পারেন, আমাদের হার্ড কপি আছে। শেষ, দ্রুত শেষ করেন। আর আমাদের 4টা উদ্দেশ্য শেষ, হ্যাঁ? এটা কি দেখা যায়? আরেকটা আলো বাড়ায়। অক্ষরগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, তাই না? এরকম একটা বই দেওয়া হয়েছিল বগুড়া। এখানে আপনাদের কর্মদায়িত্ব, 28টা কর্মসূচি সম্পর্কে বলা, অর্জ সবকিছু বলা ছিল। তারপরে তথ্য অংশ প্রশিক্ষণের গুরুত্ব, শিক্ষা কাকে বলে, আনুষ্ঠানিক শিক্ষা কাকে বলে, সবকিছু ছিল। আমরা এগুলো পরে ধরে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারি যদি প্রয়োজন পড়ে। আচ্ছা, এই জিনিসটা দেখতে পাচ্ছেন কি? আপনি কি দেখতে পাচ্ছেন? বুঝতে পারছেন সবাই? এখানে রাখি, হ্যাঁ? দেখেন তো, বুঝতে পারছেন না? শিশুদের শিক্ষণ এই একটা মাধ্যমে হয়, হ্যাঁ? আপনারা শুধু একটু দেখে না, দেখে বন্ধনে কল্পনা করে, জি না না, দেখে বন্ধনে কল্পনা করে, তুলনা করে, অংশগ্রহণ করে, দলে কাজ করে, গল্পের মাধ্যমে, বই পড়ে, নির্দেশনা থেকে, তারপরে কি গান করে, অনুসন্ধান করে, নাচের মাধ্যমে, অনুকরণ করে, স্বাদ নেই। দেখতে পাচ্ছেন? আপনি দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, উপলব্ধি করে, প্রশ্ন করে, নড়াচড়া করে, ছড়ার মাধ্যমে, বারবার চেষ্টা করে, অভিনয়ের মাধ্যমে। ক্লিয়ার? সাধারণত এর মাধ্যমে বাচ্চারা শেখে। তো বাচ্চাদেরকে শেখানোর জন্য আমরা এই পদ্ধতিগুলো অনুসরণ করতে পারি। এখানে বুঝতে পারছেন না এরকম কোনো শব্দ আছে? সবাই বুঝতে পারছেন? পর্যবেক্ষণ করে যে কথাটা লেখা আছে, তারপরে স্বাদ নিয়ে মানে কি স্যার? সাথে আমরা টেস্ট করে জিও ভাই সাথে ওখানে তো খাওয়ার জিনিস কিছুই নেই স্যার। স্বাদ নিয়ে শেখে কোনটা ঝাল, কোনটা লবণ, লবণাক্ত। হ্যাঁ, তারপরে তাহলে শিক্ষা বিভিন্ন জায়গা থেকে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলোর মাধ্যমে শেখে উপলব্ধি করে, মানে একটা উদাহরণ দেন দেখি, একটা উদাহরণ দেন। যেমন আমি আজকে ধরেন এত কিছু করার পরেও আজকে আমার লেট হলো, যে দিক দিয়ে আসার কথা ছিল সেই দিক দিয়ে আসলাম না, কারণ কি একটা ইয়ে হয়ে গেছে। তো আমার একটা উপলব্ধি হলো যে অচেনা রাস্তায় কখনো তাড়াহুড়া করে যেতে নেই, চেনা রাস্তা দূর হলেও চেনা রাস্তায় যাওয়াটাই ভালো। বিশেষ করে সময় যদি বাধা থাকে, মানে অমুক সময়ের মধ্যেই যেতে হবে, তাহলে অচেনা রাস্তা আসলে যাইতে গেলে বেশি ভুল হয়। একটা উপলব্ধি, মানে আমি থেকে একটা বিষয় দেখে নিজে চিন্তা করে আমি এই জিনিসটা পাইলাম, মানে আমার একটা উপলব্ধি হলো, বুঝ হলো। বুঝতে পেরেছেন? বাচ্চারাও দেখছে যে না, আমি খুব চেষ্টা করছি, এই কাদা রাস্তা দিয়ে গেলাম, আচ্ছা রেখে গেলাম, আচ্ছা কাদা রাস্তা দিয়ে যাওয়ার কারণে হয়তো কাদা পড়ে আমার এখানে লেগেছে। এটা হচ্ছে উপলব্ধি করা, দেখে বোঝা, পর্যবেক্ষণ। পর্যবেক্ষণও দেখে বোঝা, খুব ভালোভাবে দেখছে। আমি যেটা বললাম, পর্যবেক্ষণ, মনোযোগ দিয়ে দেখে আমি একটা শেখার চেষ্টা করছি। আজকে কিন্তু আপনাদেরকে আমি পর্যবেক্ষণ করছি পুরোটা সময়, কালকে আজকে করবো যে আসলে কার কেমন আগ্রহ, কে কেমন, তাদের খাতাটা দেখবো, তারপর কে কেমন লিখছেন, এটা কিন্তু বোঝা হয়ে যাবে পর্যবেক্ষণের মাধ্যমে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? আপনারাও কিন্তু সেম, আজকে আপনাদেরকে বসিয়েছি ইউনিভার্সিটিতে, আপনারাও ঠিকভাবে
আপনি একটু দেখেন, আপনারাও পুরো মাসে পুরো বছরে সেবিকাদেরকে যখন সেবিকা সভা হয়, তারপরে সেবিকারা শিক্ষার্থীদেরকে প্রত্যেকদিন ক্লাসে এইভাবে পর্যবেক্ষণ করবেন, এইভাবে উপলব্ধি করাবেন, আপনারা তাদের কাছ থেকে শিখবেন। মনে রাখবেন, শিক্ষক যিনি, যেমন আমি আজকে আসছি, আমি শুধু আপনাদেরকে শেখাবো না, আপনাদের কাছ থেকেও কিছু কিছু শিখবো। আমরা মনে করতে হবে আমরা সবসময় শিখছি। হ্যাঁ, আপনারা জানেন কিনা, মানুষ তখনই সবথেকে বেশি শেখে যখন মানুষকে শেখাতে যায়, নিজে করতে যায়। যেমন একজন রাঁধুনি তার নিজের রান্নার কলা কৌশল ভালোভাবে আয়ত্ত করতে পারে যখন সে চিন্তা করে যে আমাকে আরেকজনকে শেখাতে হবে। তখন চিন্তা করে, আচ্ছা আমি তোকে শিখাবো, এটা কেন করি, মানে কোন জায়গা থেকে শেখাতে হবে, আমি তখন একটা পলিসি করি। যেমন ওকে থামাইতে হলে, যেমন ওর নানি যদি ওকে শেখাবে, আমাকে নানি ওর আমাকে যখন শেখাবে যে কিভাবে ছেলে মানুষ করতে হবে, তখন চিন্তা করবে আমি কিভাবে, ওর নানি চিন্তা করবে আমার সন্তানদেরকে কিভাবে মানুষ করেছি, তাই না? কখন ক্ষুধা লাগলে আওয়াজ করেছে, তখন সে শিখাবে তার মেয়েকে যে দেখ আমিও এরকম সময়ে তোদের এরকম দেখে দেখ, মানে তখন সে চিন্তা করবে যে আচ্ছা যখন আমি বউ ছিলাম তখন তো আমার শাশুড়ির উপরে অনেক রাগ টাগ করেছি, এখন বুঝতে পারছি যে না, কিছু কিছু ক্ষেত্রে আসলে এরকম হতে হয়। তো যাই হোক, মানুষ যখন শেখাতে যায় তখন নিজেরা শেখে। আমরা আজকে কিছু কিছু আমিও শিখছি, আপনারা বাচ্চাদের সামনে শিখবেন, আমাদের আফসালে সুপারভাইজার সবসময় শিখবে। আচ্ছা, উপলব্ধি পর্যবেক্ষণ অনেক কথা বললাম। হ্যাঁ, শিখন প্রতিবন্ধকতা, শেখার জন্য কিছু বাধা আছে। তো পড়ায় কিছু প্রতিবন্ধকতা আছে, পড়ার সময় কিছু বাধা থাকে, পড়ার সময় একই ধরনের শব্দ, একই ধরনের বর্ণ যদি থাকে উচ্চারণ করতে বাধা হয়, তারপরে শব্দ অক্ষর ধ্বনির মধ্যে পার্থক্য বুঝতে না পারা, কথাগুলো সব একটানা বলে যাচ্ছে। যেমন কোথায় স্পেস দিতে হবে, বাচ্চারা যেমন কান্না করার সময় একটা একটা শব্দ সাইডে কথা শুনে ওকে মনে হয় খাবে। শিশুদের বাচ্চা মানে শিশুদের কান্না আর আমাদের আওয়াজ দুটোর ভিতরে তফাৎ আছে, তাই না? ওদেরটা আমরা বুঝতে পারি না, শুধু মা বুঝতে পারে। বিশেষ কারণ কি, ওদের শব্দগুলো আলাদা, শব্দ অক্ষর আলাদা, মানে আমরা যেভাবে বলছি, ধ্বনি যেভাবে বলছি, ওরাও আওয়াজ করছে, ধ্বনি মানে এক ধরনের আওয়াজ, কিন্তু এই আওয়াজটা আমরা যেভাবে বলছি অর্থবোধক না। বাচ্চারাও অনেক ক্ষেত্রে তাদের কাছে মনে হয় এরকম আওয়াজ, আমরা সেবিকারা, আমি যেভাবে আপনাদের সাথে কথা বলছি, বাচ্চার জায়গা থেকে মনে হয় আপা কি বলছে, কিছুই বুঝতে পারছি, বুঝতে পারছেন? এরকম হয়। তো এইটা যখন হয় তারা পড়াটা আয়ত্ত করতে পারে না। লেখায় প্রতিবন্ধকতা আছে, মানে লেখাতেও কিছু বাধা আছে। এই বিষয়গুলো অনেকগুলো আছে, আপনারা একটু পড়লে ভালো জানতে পারবেন। এটা আমার কাছে সব কপি আপনাদেরকে দিয়ে দিতে পারবো, যে কোনো ভাবে নিতে পারেন। আচ্ছা, হাতে কলমে কিছু করার প্রতিবন্ধকতা, আমরা হাতে কলমে শেখাই, মানে সরাসরি নেড়ে চেড়ে শেখানোর জন্য আমরা কখনো যে কাঠি ওদের সার ব্যবহার করতে বলে, বই দেখে দেখে পড়ে, আবার কখনো বলি বাইরে গিয়ে যে দেখো তো ওই গাছটার নাম কি, ওই গাছটার নাম ডালিম। আচ্ছা, ডালিম গাছটা নেড়ে আসো, তার ডালিম গাছটা কেমন, কাষ্ঠল না কাণ্ড বিশিষ্ট, ডালিম ধরে, ডালিমের রং কেমন, কাঁচা অবস্থায় কেমন, পাকা অবস্থায় কেমন, দেখে এসে লিখতে বলবেন। হ্যাঁ, এটা কিন্তু অন্তত হাতে কলমে, মানে সরাসরি নিজের সম্পৃক্ত থেকে, বুঝেছেন? যারা ধান গাছ লাগায়, কৃষি কাজ করে, তারাও কিন্তু শেখে, হাতে কলমে শেখে, স্কুলে গিয়ে শেখে না, সরাসরি শেখে। এটা হলো প্র্যাকটিক্যাল। আপনারা বাংলায় মানে বাংলাতে ইংরেজিটাই সহজে বলতেন, প্র্যাকটিক্যাল জিনিসটাই সহজে বলতেন, ব্যবহারিক মানে হাতে কলমে। হ্যাঁ, আচ্ছা, বাচ্চারা হাতে কলমে শেখার জন্য কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা কাজ করে, কারণ যদি শিক্ষার্থীর হাত পা নিজের নিয়ন্ত্রণে না থাকে। যেমন ওকে যদি এখন হাতে কলমে শেখাতে যায়, হবে না, ও কিন্তু সারা দিচ্ছে মাশাআল্লাহ। আচ্ছা, কারণ কি, ও নিজের নিয়ন্ত্রণ নাই হাত এবং পায়ের উপর। আমাদের অনেক শিক্ষার্থী এরকম থাকে, কিছু প্রতিবন্ধকতা থাকে, নিজেদের শারীরিক প্রতিবন্ধকতা, বৌদ্ধিক প্রতিবন্ধকতা থাকে। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়গুলো আমরা এই জায়গায় পড়লে অনেক কিছু জানতে পারবো। আমি এই জন্য চাচ্ছি আপনারা এটা পড়েন। মানুষ যদি পড়াশোনা না করে তাহলে মানুষের বুদ্ধিটা, ইভেন আমারও বুদ্ধি, আমি যদি পড়াশোনা নিয়মিত না করি, ইদানিং অনেক কমে যাচ্ছে আশাদের ক্ষেত্রে, এই জন্য আমার কথাবার্তা হয়তো একটু অবহেলা। আগে তো নিয়মিত পড়তাম। আমরা যদি নিয়মিত পড়াশোনা না করি তাহলে আমাদের কথা থেকে সুগন্ধের চাইতে আস্তে আস্তে দুর্গন্ধ বেরোবে। ভাষা হচ্ছে প্রবাহিত নদীর মতো, জ্ঞান সবসময় চর্চা করার বিষয়। যদি আমরা নদীকে চারদিকে আবদ্ধ করে রাখি দীর্ঘদিন, নদী যেমন আস্তে আস্তে পুকুর হয়ে মরে যায়, সেখানে পানিতে
আমরা ডালও রান্না করতে পারি না, সেই পানিতে আমাদের নাপাকি অপবিত্র হবে না, আবদ্ধ পানিতে কিন্তু আমরা গোসল করলে নাপাকি পবিত্র হবে না, এবং সেই পানি এক সময়ে অপবিত্র হয়ে যাবে। আর প্রবাহিত পানি কিন্তু পবিত্র। ঠিক তেমনি জ্ঞানকেও যদি আমরা নিয়মিত চর্চা না করি, সেই জ্ঞানটা আবদ্ধ থাকতে থাকতে একটা সময় অব্যবহৃত হয়ে যাবে এবং আমরা যুগের সাথে চলতে পারবো। ভাষাটাও নিয়মিত আপডেট হয়, বুঝতে পেরেছেন? নিয়মিত যদি পাল্টাতে না পারি, আপডেট না করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা সময়ে পুরনোর কাতারে চলে যাবো, আমাদের কথা কেউ শুনবে না, আমাদের কথা কেউ বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে এতক্ষণ বলছিলাম যে আমাদেরকে পড়তে হবে, হ্যাঁ, এগুলো একটু পড়ার চেষ্টা করবেন প্লিজ। যাদের মোবাইল আছে সফট কপি নিয়ে, আর যাদের নাই 2-1 পৃষ্ঠা প্রিন্ট করে ফটোকপি করে নেন, আমি সুপারভাইজারের কাছে এটা দিয়ে যাবো। কয়েকটা পৃষ্ঠা পড়া ভালো। শিখন শেখানো পদ্ধতি, আমরা বললাম না যে শিক্ষণ কিভাবে বাচ্চাদেরকে শেখাবো, কয়েকটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে আলোচনা পদ্ধতি। এই যে আমি আপনাদেরকে বক 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 করছি আর আপনারা শুনছেন, এটাকে বলে আলোচনা পদ্ধতি। এটাকে বলে বক্তৃতা পদ্ধতি। এটাকে কি বলে? বক্তৃতা পদ্ধতি। বক্তৃতাতে বক্তা শুধু বকে আর শ্রোতা শুধু শোনে। আজকে আপনারা শুনছেন আর আমি শুধু বলছি, এটা হলো বক্তৃতা পদ্ধতি। আর আলোচনা পদ্ধতি হচ্ছে একাধিক মানুষ বলে, হ্যাঁ, একজন মানুষই শুধু বলবে না, একাধিক মানুষ বলবে। যেমন গোল টেবিল বৈঠক হয়, আপনারা টক শো দেখেছেন, হ্যাঁ, টক শো মানে টেলিভিশনে টক শো, মানে সবাই আলোচনা করে, এটা বলে আলোচনা পদ্ধতি। শিক্ষার্থীদেরকে কখনো কখনো আলোচনা করতে দিয়েও শেখানো যায়। ওদের 2-3 জনকে বলে দিলেন যে তোমরা 2 জন আর তোমরা 2 জন মুখোমুখি বসো, যে তোমরা আলোচনা করে বের করো কিভাবে তীব্র গরমে আমাদেরকে সুস্থ রাখা যায়, কিভাবে তীব্র গরমে আমাদেরকে সুস্থ রাখা যায়। ওরা 4 জন আলোচনা করলো, বুঝবে না, এটা আপনারা তো বুঝবেন, আপনারা ছোটদেরকে ওভাবে দিবেন। মানে আমি আপাতত উদাহরণ পাচ্ছি না শুধু, হ্যাঁ, ওদেরকে দিতে পারেন এরকম যে ছোট তো আচ্ছা, আমরা তো বিদ্যালয়ে যাই প্রতিদিন, কিভাবে বিদ্যালয়ে গেলে আমরা সঠিক সময় পৌঁছাতে পারবো, খুবই সোজা, মানে আমরা ঠিক টাইমে কিভাবে বিদ্যালয়ে যাইতে পারবো এটা আলোচনা করতে হবে। ওরা হয়তো নিজেরা আলোচনা করে বের করলো যে আমরা যদি সকালবেলা ঘুম থেকে আগে আগে উঠি এবং বাড়ি থেকে আগে আগে বের হই তাহলে ঠিক সময় যেতে পারবো। আরেকজন বললো যে হ্যাঁ, ঠিক সময় যাওয়ার জন্য আমাদেরকে আগে আগে খাওয়া দাওয়া ঠিক করে ফেলতে হবে। আরেকজন বললো হয়তো আমাদের পোশাক রেডি রাখতে হবে। আরেকজন বলছে যে হ্যাঁ, আমি সেদিন গেছিলাম, ঠিক বলেছি, যাওয়ার সময় দেখছি যে আমার ওখানে ছিয়া যে আমি আমার স্কুল থেকে ঘুরে এসেছি, যাইনি, রাস্তা থেকে ঘুরে এসেছি। তখন আমাদেরকে নিয়মিত যেতে হলে পোশাক, খাবার সব ঠিক রাখতে হবে, আগে আগে ঘুম থেকে উঠতে হবে, আবার আগের দিন হয়তো সঠিক সময় ঘুমাতে হবে। এইগুলো না বলতে পারবে না, কিন্তু যে আগে ওঠা, আগে খাওয়া, এই বিষয়গুলো বলতে পারবে। বাদ দেন, এত কঠিনও দিলেন না, আলোচনা করতে দিলেন যে এই অঙ্কটা 2 + 2 = 4 দেখাইছেন। এবার ওদেরকে অঙ্ক দিলেন 5 + 6, 5 + যে বললাম যে তোমরা এবার আলোচনা করে বাইর করো। এটা কিন্তু আপনি দেখাননি, ওদেরকে আলোচনা করে বাইর করতে বলেছেন। যেমন সরলের নিয়ম আপনাদেরকে শিখায় দিয়ে আপনাদের সবাইকে বলে দিলাম যে আপনারা আলোচনা করে এটা উত্তর বাইর করুন। এটা হলো আলোচনা পদ্ধতি। তারা যদি একসাথে করতেন, আলোচনা পদ্ধতিতে সাধারণত অঙ্ক দিতে হয় না। আলোচনা পদ্ধতিতে এরকম উত্তর দিতে হয়, এরকম প্রশ্ন দিতে হয় যেই প্রশ্নটার একটা উত্তর নয়, একাধিক উত্তর। ঠিক আছে? শুধুমাত্র মুখস্থ উত্তর যেটাতে, সেটাতে আলোচনা পদ্ধতি অত খাটে না। এবং গণিতে সাধারণত মুখস্থ। আচ্ছা, তারপরে হচ্ছে গল্প বলা পদ্ধতি। গল্প বলা পদ্ধতি সাধারণত ওদের কথা বলা, মুখের জড়তা কাটানোর জন্য ব্যবহার করা হয়। যে আসো তো, সামনে কিছু বলো, এই ঈদে কোথায় কোথায় গেলা, কি কি খাইলা, সামনে এসে বলো। এই গল্প বললে কথা বলার একটা গুণ দরকার। হ্যাঁ, পর্যবেক্ষণ পদ্ধতি। আপনারা পুরোটা সময় আজকে আমাকে দেখবেন, আজকে এবং কালকে দেখবেন। আপনাদের খাতা তো কালকে নিব। একটা প্রশ্ন এরকম থাকবে, একটা প্রশ্ন লিখ করে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে এই যে এডুকেশন অফিসার মানে আমি পড়ানোর ক্ষেত্রে কোন কোন দিকটা ভালো লেগেছে আর কোন কোন দিকটা খারাপ লেগেছে। তার মানে আপনারা জানছেন, আবার পর্যবেক্ষণ করছেন। এই প্রশ্ন কিন্তু কালকে দিব। এবার আপনারা লিখবেন এই প্রশ্নের উত্তর যে আমার এই দিকটা ভালো লেগেছে, এই দিকটা খারাপ লেগেছে। তার মানে কি আপনারা পর্যবেক্ষণ করছেন বলে তো এটার উত্তর লিখতে পারবেন। বাচ্চারাও অনেক ক্ষেত্রে এরকম প্রশ্ন থাকে, বড় হলে থাকে, বাচ্চাদের এরকম দেয় পড়া
পড়াচ্ছে শব্দ দূষণ, তারপরে বলছে যে তোমার বাসার পাশের শব্দ দূষণ কিভাবে লক্ষ্য করবে, কিন্তু তোমার আপনাকে পড়াচ্ছে যে রাস্তাঘাটের শব্দ দূষণ। আর আপনাকে একটা পরীক্ষা দেওয়ার জন্য সবসময় আমার বন্ধুরা বলে যে স্কুল কলেজে সাদা ভাত রান্না শেখায়, আর পরীক্ষাতে এসে কিভাবে পোলাও ভাত রান্না করতে হবে, কিভাবে এবং সাদা ভাত রান্না শেখায় পোলাও ভাত রান্না করতে পারে। যাই হোক, আমার বন্ধুরা অনুষ্ঠিত এগুলো পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে অনেক ক্ষেত্রে সম্ভব হয়। পরীক্ষণ পদ্ধতি কখনো কখনো ছেড়ে দিয়ে পরীক্ষা করতে হয়। আপনি বাচ্চাদের হাতে বোর্ড দিয়ে বলে দিলেন যে অঙ্কটা করো তো, আপনার হয়তো কনফিউশন আছে বা আপনি 100% শিওর না, একটা যোগ দেখা দিলেন দরকার তুমি এটা করো, বা সবাইকে একটা পরীক্ষাই দিলেন। এই পদ্ধতির মাধ্যমেও শেখানো যায়, মানে পরীক্ষার মাধ্যমে মানুষ কিছু শেখে, একদম পরীক্ষা উঠিয়ে দিলে হবে না। প্রদর্শন পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি মানে দেখায়, এটা আপনাদেরকে শুধু দেখালাম, ধরেন একটা ভিডিও দেখালাম বা এটা শুধু দেখালাম, আমি অত বেশি কথা বললাম, এভাবেও শেখানো যায়। অনুসন্ধান পদ্ধতি, একসাথে সবাই মিলে খুঁজে বের করা। অ্যানথ্রোপোলজিতে যারা পড়ে, নৃবিজ্ঞান, হ্যাঁ অ্যানথ্রোপোলজিতে যারা পড়ে থাক পরে করেন কি আছে, আচ্ছা যারা হচ্ছে ধরেন এই জায়গায় ঘুরে কোনো কিছু বের করবে, এই গাছের কোন অসুখ হয়েছে দেখে বের করবে, মানুষের কোন রোগ হয়েছে টেস্ট করে বের করবে, এইরকম করে লেখাপড়াতে কোন রোগ হয়েছে খুঁজে বের করা হচ্ছে অনুসন্ধান পদ্ধতি। আচ্ছা সেটা কেন করছে, বা আমি শিক্ষার্থীকে বুঝিয়ে দিলাম যে তুমি চিন্তা করো তো তোমার কোথায় বাড়ছে, অঙ্কটা কোথায় ভুল হলো। অনেক সময় দেখবেন অঙ্কের উত্তর ঠিক আছে, মিডিলে ভুল, আপনি বলেন তুমি খুঁজে বের করে আসো কোথায় ভুল হলো, বুঝলেন? আবার দেখা গেল যে অঙ্ক ঠিকই করেছে কিন্তু উত্তর ভুল, তার মানে মাঝখানে ভুল হয়েছে, তাই না? এটা অনুসন্ধান থেকে বলে অনুসন্ধান করতে হবে। প্রজেক্ট পদ্ধতি, এইগুলো হচ্ছে সাধারণত অ্যাসাইনমেন্ট দিয়ে একটা প্রজেক্ট দেয়, একটা কাজ, এই কাজটা বাস্তবায়ন করার জন্য সবাই মিলে একসাথে কাজ করবে। যেমন 5 জনের একটা টিম করে দিল, আপনাদের 4 জনকে যদি আমরা 5 জনকে একটা টিম করে দিয়ে যদি বলি যে নরেন্দ্রপুরে কিসের জন্য রাস্তাঘাট এখনো পর্যন্ত মানে জেলা শহর থেকে ভালো হয়নি, আপনারা এটা 2 দিনের মধ্যে কিসের জন্য হয়নি এবং কিভাবে রাস্তাঘাট ভালো করা যায় আপনারা চিন্তা ভাবনা করে নিজের আলোচনা করে মাঠ যাচাই করে লিখে নেন। ওনারা তখন মাঠ যাচাই করবে, মানে যায় দেখে আসবে কেন হচ্ছে না, পত্রিকা ঘাটবে, সবাই মিলে ঘেটে লিখবে যে আমাদের নরেন্দ্রপুর আয়তন এত, এখানে এখানে পথ এতটুকু থাকা উচিত ছিল, এতজন মানুষ থাকে কিন্তু নাই, তাহলে কিসের জন্য নাই, এতদিন ধরে বাজেট দিচ্ছে করছে না, এই নানা কারণে, তাহলে কিভাবে করা যায়, এই কারণগুলো দূর করতে হবে, এইভাবে এভাবে করতে হবে, তাহলে হয়তো এটা দূর হবে। এটা একটা প্রজেক্ট দিয়ে দিলাম ওনাদেরকে, ওনারা একটা বাস্তবায়ন করবে, এটা প্রজেক্ট পদ্ধতি, এটা বড় সাধারণত ছোটদেরকে এই লেভেলে মাথায় উচিত। সমস্যার সমাধান পদ্ধতি, বিতর্ক পদ্ধতি, অভিনয় পদ্ধতি। অভিনয় করে করে আপনারা অনেক সময় অভিনেতা হবেন, অনেক কিছু যায় না, মানে জেনেও না জানা পান করতে হয়, হ্যাঁ অনেক সময় তাদেরকে বোঝানোর জন্য আমাদের নিজেদেরকে অভিনেতা হতে হয়, অভিনয়ের মতো করতে হয়, রোল প্লে করতে হয়, ঠিক আছে? তারপরে বিতর্ক পদ্ধতি, বিতর্ক হচ্ছে পক্ষে বিপক্ষে একটা আলোচনা, একটা বিষয়, একটা টপিক, একটা বিষয়, যে বিষয়টার পক্ষে বিপক্ষে 2 ধরনেরই মত থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, যারা যারা হয়েছে তারা এক পক্ষে যুক্তি দিবে, যারা যারা হয়নি তারা আরেক পক্ষে যুক্তি দিবে, এটার মাধ্যমে অনেক কিছু শেখে। এই বিতর্ক পদ্ধতির মাধ্যমেও শেখা যায়। সমস্যা সমাধান পদ্ধতি, একটা সমস্যা দিয়ে সেই সমাধানটা করা, সমস্যাটা ওই যে যেরকম প্রজেক্ট করলাম রাস্তাঘাট হচ্ছে না এরকম ভাবে, ওটাও একটা সমস্যা, সমস্যা দিয়ে দিলাম ক্লাসের মধ্যে সবাই মিলে সমাধান করলাম একসাথে। জোড়াই কাজ, বর্ণনামূলক পদ্ধতি, দলের কাজ, ব্রেইনস্টর্মিং, ব্রেইনস্টর্মিং মানে মস্তিষ্কে ঝড়, যে বিষয়টা আমি মাথায় চিন্তা করছি এবং মাথায় সবাই মিলে আমরা একটা ধরেন বিষয় দিলাম যে শিক্ষার্থী কম আসে, আপনাদের জন্য এটা আমার বাচ্চাদের জন্য, শিক্ষার্থী উপস্থিতি কম, তো শিক্ষার্থী উপস্থিতি কম, আপনারা তখন মস্তিষ্কে মানে ব্রেইনস্টর্মিং করতে আচ্ছা উপস্থিতি বাড়ান, উপস্থিতি কম কারণ কি, এখন শিক্ষার্থী কম, তারপরে ঝড় হয়েছে,
গরমের ফ্যান নেই। আচ্ছা, তাহলে এগুলো কমানো যায় কিভাবে? এগুলো কমানো যায় হচ্ছে, যেহেতু আমরা চেষ্টা করতে পারি আশার কাছ থেকে কোনো সুবিধা পাই কিনা। আশার কাছ থেকে সুবিধা পাইতে হলে আবু সালেহকে জানাইতে হবে। ইয়েস, ঠিক আছে। আবু সালেহকে জানাইলেন, আবু সালেহকে জানাই দেখছেন যে না, আশার কাছ থেকে কিছু পাওয়া যাবে না, আশা কিছুই দিবে না, তাহলে এটা বন্ধ। তাহলে এখন উপায় নিজেকে করতে হবে কিছু। নিজে কি কি করা যায়? নিজে আমার সামর্থ্য যতটুকু আছে। আচ্ছা, আমি কি ফ্যান দিতে পারবো? না। ফ্যান যদি দিতে পারি, লাগাবো। আচ্ছা, যদি না দিতে পারি তাহলে ফ্যান বাদ। আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে আমাদের আশপাশের ঠান্ডা পরিবেশ কোথায়। আমি কিন্তু এটার মাধ্যমে অনেক কিছু সিস্টেমে বলেও দিচ্ছি, বুঝছেন? ঠান্ডা কোথায়? ঠান্ডা হচ্ছে সাধারণত বাগানে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে দেখা যায় যে পোড়াই অথবা হচ্ছে মেহগনির বাগানে, মেহগনি বা আম বাগান আপনাদের এখানে বাগানে, হ্যাঁ গুড, বাগানে যদি আমরা পড়াই তাহলে বাচ্চারা ঠান্ডা থাকবে এবং তারা খেলতেও পারবে, পরিবেশটাও ভালো থাকবে। তাহলে আমরা ওই জায়গায় পড়ার ব্যবস্থা করতে পারি। ঠিক আছে? এই যে একটা বিষয়কে নিয়ে নানানভাবে চিন্তা ভাবনা করা, এগুলোকে বলে ব্রেইন স্টর্মিং। সব দিকটা দাবা খেলার চাল। হ্যাঁ স্যার, আরো বিষয় কিছু আছে, প্রত্যেকটা পদ্ধতি এখানে ব্যাখ্যা করা আছে। আপনারা এটা ফটোকপি করে নিন বা বিভিন্ন ভাবে পড়ে নিন। হ্যাঁ, আচ্ছা, আমরা বিষয় ভিত্তিক ইয়েতে আলোচনায় চলে যাব। এইগুলো এটা একটু সাইডে রাখি, আপাতত দেখা দরকার নেই। এটা বুঝতে পেরে? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম হচ্ছে আশা শিক্ষা কর্মসূচি সম্পর্কে জানলাম, আশা সম্পর্কে খুবই অল্প বললাম। আপনাদের খাতা পড়া হবে কালকে আরো একটু বলতে পারি। আপনাদের কাজ আমি হালকা একটু বোঝানোর চেষ্টা করেছি। আর হচ্ছে শিক্ষক হিসেবে কিভাবে কোন পদ্ধতিতে শেখানো যায় কয়েকটা পদ্ধতি দেখালাম। শিক্ষার্থীরা কিভাবে শেখে সেগুলো দেখালাম। আশা শিক্ষা কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য বললাম। কিছু কিছু বাধা, কোন কোন বাধার কারণে শিক্ষার্থীরা শিখতে পারে না, এই বিষয়টা এতটুকু তো হালকা হালকা মনে আছে, তাই না? এবার আমরা বিষয় ভিত্তিক আলোচনায় চলে যাব। আমরা সাধারণত কয়টা বিষয় পড়াই শিক্ষক থেকে দিতে হবে? কি বিষয় পড়াই? আর কিছু থাকে না? জি বলেন। বিনোদন। আর কি থাকে? যে সাধারণ জ্ঞান। এই লেখাটা আগের থেকে ভালো হচ্ছে না? কেন ভালো হচ্ছে? আস্তে আস্তে লিখছি। লেখাটাও একটু দেখেন, আপনাদের লেখা নিয়ে আমাকে একটু কথা বলবো কালকে। বাচ্চাদের কিন্তু হাতের লেখা সুন্দর করতে হবে। সেটা সুন্দর হবে কিভাবে? আপনাদের সুন্দর হাতের লেখা না হলে হবে? আল্লাহ কিন্তু সবার হাতে লেখা এক করে দেয় এবং এটার ভিতরে আল্লাহর একটা মহত্ব আছে। সবার চেহারা আলাদা, বর্ণ আলাদা, রং আলাদা, সাইজ আলাদা। এটার ভিতরে একটা বৈচিত্র্যের ভিতরে সৌন্দর্য আছে। আল্লাহ বলেছে এটার ভিতরে সৌন্দর্য। হ্যাঁ, আল্লাহ কিন্তু চাইলে সবাইকে একভাবে সৃষ্টি করতে পারবে। হাতের লেখা দেখবেন যমজ ভাই হয়তো মেলে না। হ্যাঁ, আমাদের হাতের লেখা সুন্দর করতে হবে। বোঝার পার্থক্য তো আমরা সাধারণভাবে বোঝানোর চেষ্টা করতে হবে। হাতের লেখা সুন্দর করার জন্য সবারই একদম ঝকঝকে মুক্ত দানার মতো হবে এমনটা শর্ত নয়, স্পষ্ট পড়তে পারতে হবে। কিছু সিস্টেম অনুসরণ করলে, পদ্ধতি অনুসরণ করলে লেখাটা পড়া যায়। আর লেখাটা পড়া গেলেই ভালো। ক্লিয়ার? সবার হাতের লেখায় খুবই সুন্দর একই রকম হতে হবে এটা শর্ত নয়। হাতের লেখা সুন্দর মানে যে সবারই হাতের লেখা মুক্ত দানার মতো হবে, মানে গোছালো হবে, বইয়ের মতো হবে এমনটা নয়। কিন্তু সবার হাতের লেখা পড়া যাবে, সোজা হবে, স্পষ্ট হবে, এটা হচ্ছে শর্ত। এই জন্য কিছু নীতিমালা আছে, আমরা সপ্ত স্বনীতিগুলি বলি, মানে দন্ত স্বদের শুরু 7টা নীতিমালা। সমপদ, সমদূরত্ব, সমশীল,
এটা বলেছি সমপথ, সমদূরত্ব, তারপরে সমান প্রবাহ, তারপরে আর একটা আছে, আরো কয়েকটা আছে, আমি সাতটা, মানে মূলত সাতটা, এই সাতটায় আমি দেখাবো না। হ্যাঁ, আপাতত এখন একটু আসছে, আপনাদের মনে হয় ট্রেনিংও হয়েছে। ক্লাস বাচ্চাদেরকে যখন বোর্ডে কোনো কিছু দেখাবেন, আমি আজকে যখন লিখছি কিভাবে লিখছি দেখছেন, এভাবে লিখছি, লিখছি হচ্ছে এইভাবে না, মানে আমার পুরো লেখাটা যাতে আপনি দেখতে পান, কোথা থেকে শুরু করছি, কোথা থেকে শুরু করছি, এই যে প্রবাহটা দেখানো বাচ্চাদেরকে দেখানো, মানে আপনি যেটা করছেন, আপনি যেটা পড়ছেন, আপনি যেটা লিখছেন, সেটা যে বাচ্চারা বোর্ড ব্যবহার করার সময় অবশ্যই সেটা করতে হবে। আমি কিন্তু বোর্ডে ছোট করে লিখছি না, এভাবে লিখছি না, এভাবে লিখলে আপনারা দেখতে পাবেন, দেখতে পাবেন এমন ভাবে লিখতে হবে যাতে বর্ণটা সবার কাছে স্পষ্ট হয়। আপনি কি পড়তে পারছেন এখানে কি লিখেছি আমি? আপনি বলেন তো, সবুজ বিটা এটা কি লিখেছি? সাধারণ। এই যে পড়তে পারবেন, আমরা সাধারণত এই কয়েকটা বিষয় আমাদের শিশু থেকে দ্বিতীয় শ্রেণীর ক্লাসে ভাইকে নিয়ে যান, বোনকে নিয়ে যান, বোনকে নিয়ে গেলে এগুলো তো জানতে হবে। আচ্ছা, ভাই মেরে নিয়ে চলে আসতে হবে। আচ্ছা শোনেন, শিশু থেকে দ্বিতীয় শ্রেণী আমরা এই কয়েকটা বিষয় করি। হ্যাঁ, আচ্ছা এখন হলো আমরা বাংলা, ইংরেজি, গণিত, বিনোদন, সাধারণ জ্ঞান। বিনোদন বলতে আমরা সাধারণত বৃহস্পতিবারের দিন, এদিকে তাকাই, বৃহস্পতিবারের দিন বা সপ্তাহের যে কোনো একটা দিন সহশিক্ষাক্রমিক কার্যক্রম করি। হ্যাঁ, সহশিক্ষাক্রমিক কার্যক্রমটাই এমন যে কাজের কারণে আমাদের শিক্ষার্থীদের মূলত পাঠে আগ্রহটা বৃদ্ধি পায়, এটাকে আপনারা বিনোদন বলছেন। হ্যাঁ, একটা অনুষ্ঠান হয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান, বিটিভিতে এখনো হয়, যেটাতে অনেক কিছু শিক্ষণীয় আছে। সবার আছে? আচ্ছা, তা আমাদের মূলত শিক্ষার্থীদের যে বিনোদনমূলক কাজ হবে বা সহশিক্ষাক্রমিক কাজ হবে, সেটাতেও মূলত চিন্তা থাকবে কিসের? তার মাধ্যমে যাতে শিক্ষার্থী শিখতে পারে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা আপাতত একটু বাংলা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, নিজে পড়া একরকম, পড়ানোটা আরেক রকম। নিজে পড়া একরকম, পড়ানোটা আরেক রকম। আমি কিন্তু আপনাদেরকে সব বিষয় যোগ কিভাবে করবো এটা বলবো না, যোগ কিভাবে পড়াবো এইটা ইংরেজি কিভাবে পড়ানো গেলে ভালো হয় সেটা বলবো। তবে ইংরেজির সাথে আজকে এখন একটু বাংলা নিয়ে বলবো, তো এটার সাথে কিছু কিছু মিলে যাবে। দুটাই ভাষা তো, বাংলা একটা ভাষা, ইংরেজি একটা ভাষা, কিছু কিছু মিলে যাবে। সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান হচ্ছে হয়তো সমাজ বই থাকে, পরিবেশ পরিচিতি, এখন বাংলাদেশের বিশ্ব পরিচয় দ্বিতীয় শ্রেণীতে আছে। তাহলে সাধারণ জ্ঞান কিভাবে পড়ান আপনারা? কোথায়? তাহলে এটা অনেক ছোট, এই চ্যাপ্টারটা আগে ক্লোজ করে বাংলাতে পড়ে সাধারণ জ্ঞান। হ্যাঁ, তাহলে আপনাদের সাধারণ জ্ঞানের জন্য প্রত্যেকটা পড়ানোতে মনে রাখবেন একটা কথা আছে, টিচিং এইড। এটাকে বলে কি? শিক্ষণ উপকরণ। কি আমরা সংক্ষেপে বলি টিএইচ, টিচিং এইড থাকা লাগে। মানে কি দেখিয়ে পড়াবো, কিসের মাধ্যমে পড়াবো। আজকে আপনাদের ট্রেনিং দিচ্ছি, আমার টিচিং এইড হচ্ছে হোয়াইট বোর্ড, মার্কার, ল্যাপটপ, খাতা কলম। মানে একটা কিছু লাগে, একদম ইমাম বুখারীর মতো মুখ, মানে জাস্ট খালি শুনবে আর সবকিছু মাথায় ঢুকে যাবে এরকম না। আমাদের খাতা কলম হোক, বই হোক, চক ডাস্টার হোক, উপকরণ লাগে। সাধারণ জ্ঞান পড়ানোর জন্য আপনাদের উপকরণ হচ্ছে কি? চার্ট, তাই না? কখনো কখনো আপনারা নিজেরাই বোর্ডে লিখে দেন, তাই না? জাতীয় পাখি দোয়েল আমাদের কোনো চার্টে আছে? এমনিতেই হয়তো বোর্ডে লিখে দেন, নিজেরা বোর্ডে লিখে দেন অথবা মুখে বলেন, তাই না?
পরিচয়, যেমন সাধারণ জ্ঞানের একটা অংশ হচ্ছে পরিচয় দেয়া, কোনো চার্টে নাই। তা আমাদের এটা একদিন লিখে দেবেন, বোর্ড ইউজ করবেন। মুখে বললে জাতীয় পাখি, দোয়েল, হ্যান ত্যান সবকিছু কিন্তু মুখে বলার পাশাপাশি লিখে দেবেন। মানুষ শুধু শুনে মাত্র 10% শেখে, মানে 100টা কথা শুনলে 10টা কথা বলে। ক্লিয়ার? শোনা এবং লেখা এই দুইটা করলে 100টা কথা করলে মাত্র 20টা কথা মনে থাকে। শোনা এবং লেখা দুইটাই যদি করে, একই জিনিস শুনলো আবার লিখলো, তাহলে ওই জিনিসটা 20% মনে থাকে। কত শতাংশ মনে থাকে? কত শতাংশ? 20%। শোনা, বলা এবং লেখা এই তিনটা করলে 30%। এগুলো গবেষণা করে পাওয়া। এডগার ডেইল নামে একটা লোক কোন এক্সপেরিয়েন্স বের করেছেন 1950 এর পরে, তো এখানে দেখা গেছে। যার কারণে আমরা চেষ্টা করব যত সম্ভব হয় বেশি বেশি বলা, মানে বেশি বেশি বিষয় সংযুক্ত করা। মানে সবসময় শুধু বলে না, কখনো বলার পাশাপাশি লেখা, কখনো বলার পাশাপাশি লেখে আবার পড়ানো। মানে শিশু তো এই তিনটাই যদি ব্যবহার করতে পারে, মানে বলা, লেখা, আবার পড়ানো, এবং তাদেরকে দিয়ে আমি যে পড়ছি তাদেরকে দিয়ে শোনানো, মানে তারা শুনতে পাচ্ছে। শোনা, বলা, পড়া এই তিনটা করলে জ্ঞানটা সাধারণত 30% হয়, ওই বিষয়টা বুঝতে পারে। হ্যাঁ, তাহলে আমরা সাধারণ জ্ঞান পড়ানোর সময় চার্ট ব্যবহার করবো। চার্ট দেখিয়ে পড়াবেন। নামটা আপনাদের কিছু কিছু কেন্দ্রে গিয়ে ভয়ঙ্কর অবস্থা দেখা যায়, সেটা করবেন না। এটা করা যায় কি প্রত্যেক দিন, হয় শুরুতে বা শেষে, হয় শুরুতে বা শেষে সবাইকে আপনারা একটা চার্ট নেন, নামটার চার্টটা নেন, সবাইকে একসাথে হয়তো একের ঘরের, দুয়ের ঘরের, তিনের ঘরের নাম তারা পড়ে দেবেন। আপনি নিয়মিত 10 মিনিট সময় নেন, বেশি না। আপনি হয়তো বলতে পারেন শুরুতে সবাই আসে না, শেষে। আচ্ছা, শেষ 10 মিনিট আপনি নামটার চার্টটা করাবেন। আচ্ছা, আজকে রবিবারের দিন নামটার চার্ট পড়ালেন, সোমবারের দিন নামটার চার্ট পড়াইলেন, পরপর 2 দিন পড়াইলেন। সোমবার দিন পড়ানোর পর মঙ্গলবারের দিন এসে প্রথমে নামটা ধরে আরেকটা চার্ট পড়াইলেন। চার্ট আমাদের কয়েক ধরনের আছে। বর্ণের চার্ট, বর্ণের চার্ট হচ্ছে সবার জন্য প্রযোজ্য না, মানে প্রিয় শিক্ষার্থীরা হয়তো করতে চায়। তারপরেও ওদেরকে বললো, আচ্ছা কতে এখানে কলা আছে, তোমরা কতে অন্য একটা শব্দ লেখো। আমি যখন শিশুদেরকে লেখাচ্ছি কলা বাদে। গুড গুড গুড। এই যে চার্টটা পড়াবেন প্লিজ, প্রত্যেকদিন 10টা মিনিট করে যে কোনো একটা চার্টগুলো পড়াইলে সাধারণ জ্ঞানের কিছু কিছু হয়ে যাবে। অনেক বিষয় আছে সাধারণ জ্ঞানের যেগুলো চার্টে নাই, আপনারা বোর্ডে লেখা, যে নাম পরিচয়। একদিনে কিন্তু নাম পরিচয় সবাই বলতে পারবেন। আপনারা কি সবাই পরিচয় বলতে পারেন? আপনি দেখান পরিচয় করেন। ধন্যবাদ, বসেন। ধন্যবাদ। ওনার পরিচয় আপনি কি বুঝতে পেরেছেন? ওনার নাম কি? হাইমা। আচ্ছা, ওনার বাবার নাম? তার আগে একটা শব্দ বলুন। সুন্দর, বসেন। আচ্ছা, পরিচয় দেওয়ার ক্ষেত্রে নাম, বাবার নাম, গ্রামের নাম, পুরো ঠিকানা, মানে গ্রাম, পোস্ট, থানা, জেলা, মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বারটা লিখতে গেলে মোবাইল নাম্বার বলতে মনে থাকে না। তো এই যে এটা বাচ্চারা কিন্তু পারবে না, আপনারা হয়তো শেখাবেন। তো এটা হয়তো একদিন লিখে দিবেন যে এইভাবে আমাদের পরিচয় দিতে হয়। আপনারা পারছেন ভাষা। তো এই বিষয়গুলো আপনারা সাধারণ জ্ঞানের মাধ্যমে বলে বোর্ডে লিখে দেখাবেন। বাংলাদেশের আয়তন কত, বাংলাদেশের জাতীয় পাখি কি, বাংলাদেশের জাতীয় পশু কি, বাংলাদেশের জাতীয় ফল কি। হ্যাঁ, 12 মাসের 6 ঋতু, ঠিক আছে, 12 মাসের 6 ঋতু জানলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে আরবি 12 মাসের নামটা নাই, আপনারা হয়তো দেখাইতে পারেন, আপনারা দেখাইতে পারেন। আচ্ছা, আজকে এপ্রিল মাস, আজকে মে মাস। হ্যাঁ, মে মাসে আজকে কত তারিখ, আজকে কি বা মানে আজকে বাংলা কত তারিখ, বাংলা কোন কোন তারিখ কোন কোন মাসে হয়, এটা কিন্তু কোনো চার্টে নাই। বাংলা প্রথম 7 মাস 31 দিনে, পরের 5 মাস মনে হয় 30 দিন, খুব সম্ভবত এরকম, অথবা প্রথম 5 আর 7 এরকম। আপনারা একটু দেখে নিন। যাই হোক, বাচ্চাদেরকে যখন শেখাতে যাবেন আপনারা হয়তো যেগুলো চার্টের বাইরে লিখে লিখে শেখাবেন। আর সাধারণ জ্ঞান অংশটা এমন, এটা জাস্ট চর্চার বিষয়, এটা জাস্ট চর্চার বিষয়। সবসময় লেখাইতেই হবে এমনটা নয়। সাধারণ জ্ঞান যাচাইয়ের জন্য মুখেও ধরতে পারেন। হ্যাঁ, কখনো হয়তো এরকম করতে পারেন। আজকে আমি
পুরো মাসে 4টা সপ্তাহে শিখাইলাম। 4 সপ্তাহ শেষে আজকে 4 সপ্তাহে যে প্রশ্নগুলো করেছি এর ভেতরে জিজ্ঞেস করবো, হাত তুলে উত্তর দেবা সবাই। যে সবচেয়ে বেশি উত্তর দিতে পারবে সে আজকে ফার্স্ট, তার খাতায় প্রথম হয়েছে লিখে দেওয়া হবে। প্রত্যেক মাসেই কাজটা করবে, সাধারণ জ্ঞানের কথা বুঝেন ব্যাপার। মানে ওরা পুরস্কার পেতে পছন্দ করে। পুরস্কার সবসময় টাকা, কলম, চকলেট এমনটাই দিতে হবে শর্ত না, দিলে ভালো, দিলে ভালো। দিতে না পারলেও তাদেরকে খুশি করার উপায় হচ্ছে হয়তো আমরা তাদের খাতায় লিখে দিলাম প্রথম হয়েছে অমুক তারিখ, স্বাক্ষর দিয়ে দিলেন, বা খাতায় একটা ফুল করে সেটাকে গিফট দিলেন, অথবা আপনি তার হাতে স্টার লিখে দিলেন। এটা একটা স্টার কলম দিয়ে স্টার লিখে দিলে অনেকদিন থাকে, বলবে যে না আমার এবং শিশুরা এটাতে খুশি হয়। এগুলো দিতে পারে। সাধারণ জ্ঞান এভাবেই শিখাইতে হয়। আর সাধারণ জ্ঞানটা মাঝে মাঝে চেঞ্জ হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। শেখ হাসিনা চলে যায় তখন আমার আরেকজনের নাম। তো এগুলো সাধারণ জ্ঞান মাঝে মাঝে চেঞ্জ হয়। এখন যদি বলে বর্তমানে কোন মাস চলে, মে মাস, জুন মাস হয়ে চলে, এখন কোন মাস, জুন মাস, এটা চেঞ্জ। তারপরে এটা মাঝে মাঝে চর্চা করতে হবে, ঠিক আছে? টিচিং এর কি জিনিস? আমরা কিন্তু সাধারণ জ্ঞান পাঠ শেষ করে ফেলেছি, এটা খুবই অদ্ভুত। বিনোদন নিয়ে পরে কথা বলছি, বাংলায় চলে যাচ্ছে। বাংলার শিক্ষা উপকরণ কি? বই আছে, সবার বই আছে না? বোর্ড, খাতা কলম আছে, বোর্ড আছে, খাতা কলম আছে। মানে আমার অস্ত্র কি কি আছে সেগুলো আগে চিন্তা করতে হবে। কতটুকু বড় যখন আয়োজন করবে তখন আমার হাঁড়ি পাতিলের আয়তন কতটুকু এগুলো চিন্তা ভাবনা করতে হয়, তাই না? তারপরে না আয়োজন। আমার অস্ত্র হচ্ছে খাতা কলম আছে, বোর্ড আছে, আর বই আছে, এর বেশি পাচ্ছি না। এর ভিতরে আমাকে বাংলা পড়াইছে। আমরা জানি একটা ভাষার দক্ষতা হচ্ছে 4টি। শোনা বলা পড়ালে বাংলা একটা ভাষা না? ভাষার দক্ষতা 4টি। কয়টি? প্রথমে সে শোনে, তারপরে কি বলে, তারপরে পড়তে পারে, সবশেষে লিখতে পারে। লেখাটা হচ্ছে উচ্চতর দক্ষতা। সবাই লিখতে, এই যে আবু সালে কি কাজ করছেন আপনি? কি কাজ করছেন আপনি? গান্ধা থেকে বসেন, আপনিও খাতা কলম নেন। ভালো আছে? আমিও কি খাতা কলম পাবো দিনকে? আজকে নেন 10-20 টাকা আমার পকেট থেকে নাই নেন, আপনার পকেটে নেন, একটা খাতা কলম নেন, এটা শিখছেন। এগুলো আর কবে আমাকে পাবেন? আমার ঠিক নাই স্যার। হ্যাঁ, তাহলে একটা খাতা কলম নেন, এই কথাগুলো একটু নোট করেন। আপনার সেবিকাদেরকে ধরতে হবে না? সেবিকা সবাই? আচ্ছা, ভাষার 4টা দক্ষতা: শোনা, বলা, পড়া, লেখা। আমরা ভাষা শিখাইতে হলে এই 4টা দক্ষতাতে দক্ষ করে তুলতে হবে। আগে আসলে তারা শুনতে পাচ্ছে কিনা। শোনা মানে কি? আমি খালি এটা শুনতে পারলাম, বুঝতে পারলাম না, এটা শোনা বলে না। শোনা মানে শুনে সেটা উপলব্ধি করতে পারাটাকে শোনা বলে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে বলা। বাচ্চা বলছে ক ক ম ল জ ম ল ছ প ল। কিছু বুঝতে পারবে? জি, তাহলে সেটাকে বলে কি? বলা। ঠিক আছে? পড়া, পড়ছে বা খা সা বা কা রা রা বা রা তা বা আলা। কিছু বোঝা যায়? পড়ছে কিন্তু আপনিও বুঝতে পারছেন না, আমিও বুঝতে পারছি না, ও নিজেও বুঝতে পারছে না। তাহলে এটা পড়াবে? আর একটা কি? লেখা। কেমন লেখা লিখছে? কানা ক ম জ। তাহলে সুন্দর করে লিখতে ক ক জ বন্ধনা ম ক। হবে? কিছু কি হয়? অর্থবোধ হচ্ছে? বোঝা যাচ্ছে? তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আমরা একজন সেবিকা হিসেবে বা শিক্ষিকা হিসেবে আমরা একটা ভাষা যখন শেখাতে যাব, আমাদের একটা শিক্ষার্থীকে এই 4টা দক্ষতাই দক্ষ করে তুলতে হবে। তাহলে প্রথমে আমাদের শোনা দক্ষতাই দক্ষ করে তুলতে হবে। একদিনে তো হবে না। আমার পুরো উপকরণ কি? বই। পুরো উপকরণ কি? বই। শিশুদের জন্য চার্ট। শিশুদের জন্য কি? আমার কিন্তু চার্টও আছে, একটা উপকরণ। আমার এই অস্ত্রগুলো দিয়ে আমার এই 4টা দক্ষতা অর্জন করাইতে হবে এবং আস্তে আস্তে। ঠিক আছে? প্রথমে আমরা অল্প অল্প বিষয় শোনাবো। ঠিক আছে? আমরা ছোট ছোট বিষয় শোনাবো, ছোট ছোট কথা বলবো এবং এই কথাগুলো তাদেরকে বলতে বলবো। যেমন অ,
বাংলাটা দেখে দেখে খুব বলার চেষ্টা করে। প্রথমে কিন্তু আগে শোনে, তাই না? তাই কি না? বাচ্চারা কিন্তু আপনাদের কাছ থেকে আগে শোনে, যে স্বরে অ বলবে, শোনার পরে সে তারপরে লেখে এবং তারপরে লেখে স্বরে আ, আমার তো ভালো লাগে। তো ঠিক আছে, প্রথমে শোনার পরে কিভাবে স্যার বলছে, ম্যাডাম বলছে, এবং তারপরে সেভাবে বলার চেষ্টা করে। অনেক সময় হয় না, শিশুদের মুখে জড়তা থাকে, যেমন আমার মুখে জড়তা ছিল, আমি র বলতে পারতাম না ছোটবেলায়, র বলতে পারতাম না। র আর ল দুটাকে ল বলতাম, কারণ আমার জিহ্বা লাফাতে পারে। অনেকেরই দেখবেন ছোটবেলায় র হয় না, হ্যাঁ, র হয় না। আমি তখন বলতাম ল একটা, ল মানে হচ্ছে র, আর ল মানে ল। আমার খুব ভালোভাবে মনে আছে এই কথাটা। তারপরে কিভাবে ইয়ে হলো তা শিখলেন? আস্তে আস্তে যখন বড় হয়েছে জিহ্বাটা হয়ে গেছে। কারণ ছোটবেলায় আমাদের কাছে অনেকে বলছে যারা ছোট বাচ্চাকে মানে একটু করতে লাগে কথা কথা অনেকেই বলে বের হয় না তো, র র হবে না। আচ্ছা, অনেকে এটা শেখাতে হবে। তো আমাকে প্রথম প্রথম বলতো, পরে আমার মানে শিক্ষা শিক্ষিকা বা আমার মাস্টার বুঝে গেছে যে আসলে আমার হয় না। আপনাদের এটা বোঝার চেষ্টা করতে হবে। আমি বলতে পারবো না। কোনো কথা বলেন? আচ্ছা, তাহলে আমাদের শোনানোর সময় শুদ্ধভাবে শুনতে পারতে হবে। আমরা তার ব্যারিয়ারটুকু আছে কিনা, প্রতিবন্ধকতা আছে কিনা এটা যাচাই করব। আমি যেমন পারিনি, আমার শিক্ষার্থী চেষ্টা করে পারছে না, সেক্ষেত্রে আমার করার কিছু নাই, কারণ ও এখনো বাড়েনি। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল শিশুদের ইন্দ্রিয়, চোখ নাক কান গলা, এগুলোর সাথে পেশি মানে হাত পা নড়ানো, এগুলোর একটা সমন্বয় হয়, মানে মিল বন্ধন হয়, একটার সাথে আরেকটা মিলতে সময় লাগে। এগুলো বাড়তে 2 বছর থেকে একটু বেশি হতে হয়, তো 7 বছর পর্যন্ত অনেক সময় লাগে, যাই হোক। তো এই সময়টাতে বাচ্চারা অনেক ক্ষেত্রে কিছু কিছু বর্ণ বলা বা কিছু কিছু কাজ করাতে একটু কষ্ট পায়। তো আমরা এই যে জন্য সহজ সহজ বিষয়, যুক্ত বর্ণ শিশুতেই না শেখা, শিশুদের খুব কঠিন যুক্ত বর্ণ না শেখা, সহজ সহজ গুলো শেখায়। এবং শিশুদের শব্দগুলো দেখছেন, কতে কলা, কতে কিন্তু কলঙ্গ বা কদম্ব বা কি বলে মানে যুক্ত বর্ণ দিয়ে কোনো কিছু শেখায়নি। কতে কিন্তু কম্বল শেখায়নি, কারণ ময়ে বয়ে যুক্ত, তখন আবার শেখাইতে গেলে আবার আর একটা ঝামেলা। কতে কিন্তু কলা বা কলম এগুলো শেখাচ্ছে সহজ, শুনতে সহজ, হ্যাঁ শুনতে সহজ, সহজ বর্ণ দিয়ে। আপনাদের এই জন্য বইয়ে দেখবেন, শিশুদের বই না থাকলে চার্টে সহজ সহজ শব্দগুলো আছে, আপনারা সহজ সহজ শব্দ উদাহরণ দিবেন। প্লাস সবসময় চেষ্টা রাখবেন বাচ্চারা কিন্তু খুব কাছের উদাহরণ দেশে, বাচ্চারা আপনারা আমরা বাস্তবিক উদাহরণ দেশে। কতে কলা, চোখে দেখেন, তাহলে যে কলা আজকে লিখলা, এটা কি প্রথম বর্ণ? ক। বাস্তব উদাহরণ দেখবেন। গণিত, গণিত পড়ানোর এটা বলে থাকি, যদি আমি গণিতের সময় বলবো, গণিতের ক্ষেত্রে এই জিনিসটা উদাহরণ দেবেন। যোগ শেখানোর সময় বেশিরভাগ ক্ষেত্রে 2টা চকলেট আর 2টা চকলেট, মানে যে জিনিসটা ওরা বেশি খায় বা ওরা বেশি নাড়াচাড়া করে, এটা দিয়ে উদাহরণ দেবে। ধরো তোমার 2টা কলম আছে, আর 2টা কলম দেওয়া হলো, তাহলে কয়টা কলম হলো? ধরো তোমার 2টা চকলেট আছে, সেখানে 2টা চকলেট থাকলো, কয়টা চকলেট থাকলো? এরকম করে দিলে ওরা একটা নিজেরা চিন্তা ভাবনা করবে। হ্যাঁ, ওরা বাসায় তো বেশিরভাগ এইসব চিন্তা ভাবনা করে। উদাহরণ দিল, পড়ার সময় উদাহরণ দিল। বলা, শোনার সময় যেমন ভালোভাবে শুনতে হলে আমাদেরকে শুদ্ধভাবে বলতে হবে, বলার সময়ও বাচ্চার কাছ থেকে ভালোভাবে বলা নিতে হলে আমাকে নিজে ভালোভাবে বলতে হবে, তাই না? তাই কি না? আপনাদের একটা প্রশ্ন ছিল আজকে, প্রমিত ভাষা কাকে বলে? কে কি লিখেছেন আমি খাতা দেখলে পাবো। ভাটায় আমাদের কিছুই লেখা মানে আমরা গবেষণা করতে করতে শেষ হয়েছে আমাদের আমি দেরি করলাম বলে আপনাদের একটা কাজ দিলাম, কাগজ দিলাম না। আমরা ভাবিনি যে আসলে আপনি মানে এভাবে আমাদের যে রিমাইন্ড এতদিন কি হয়েছে? আচ্ছা দেখ, প্রমিত, এরকম ভাবে শিক্ষা হিসেবে এর থেকে ভালোভাবে শিখেছে। আচ্ছা, প্রমিত, প্রমিত এটার মানে হলো ভাষার যে সর্বজন স্বীকৃত রূপ, তাকে প্রমিত ভাষা বলে, মানে প্রমিত রূপ বলে। মানে আমরা চলিত ভাষা বলছি বা চলিত ভাষা যেটাকে বলছি, যে ভাষাটা শুদ্ধভাবে বলা হয়, এই ভাষাটা যখন সকলের কাছে গ্রহণযোগ্য হবে সেটাকে বলে প্রমিত ভাষা। কি বলে? প্রমিত ভাষা, ভাষার সর্বজন স্বীকৃত রূপ। আমি ধরেন আমার বউয়ের ভাইকে
একটা কথা বলি, মানে একটা মানে কথা বলে ডাকি, আরেক জায়গায় আরেকটা কথা বলে ডাকি, আমার প্রিয় মানুষকে ধরেন একটা কথা বলে ডাকি, আরেক জায়গায় আরেকটা পদ মানে ওই কথাটা বলে ডাকি। গোটা দেশ মিলে সাধারণত ওই ওই বিষয়টাকে শুদ্ধ বা সুন্দরভাবে যে রূপটা চেনে, যেমন আম্মা আব্বা, এটার সুন্দর রূপ আম্মা আব্বাও হয়, মা বাবাও হয়। তার মানে এটা প্রমিত ভাষায় ব্যবহার করা যায়, প্রমিত ভাষায় ব্যবহার করা যায়, মানে সর্বজন স্বীকৃত, ঠিক আছে। কিন্তু মম, ড্যাড, হ্যাঁ, বা আম্মি, তারপরে আব্বি, হ্যাঁ, আম্মু আব্বু চলে। আম্মু আব্বু একটা আদরণীয় ভাষা, কিন্তু সর্বজন স্বীকৃত, সবার কাছে যেতে বলে প্রমিত ভাষা। ক্লিয়ার? তা আমাদের চেষ্টা করতে হবে প্রমিত ভাষায় অন্তত পক্ষে ভাষা যে বিষয়টা, যেমন বাংলা, ইংরেজি, আরবি, বাংলা, ইংরেজি, আরবি প্রমিত ভাষায় বলা। প্রমিত মানে শুদ্ধ, আরো সোজা হিসাব, প্রমিত মানে শুদ্ধ ভাষা। ক্লিয়ার? ঠিক আছে। আমরা যদি গ্রীষ্ম পেয়ে, আমরা কিন্তু বাংলা পড়াচ্ছি, এটা কি বলেন তো? এটা পড়েন। গ্রীষ্ম, হ্যাঁ, এটা কি? এটা কি? গ্রীষ্ম আপনাদের যেতে একটা চার্ট আছে, ফলা ও কাচিন, দেখেছেন? দেখেছেন? আচ্ছা আচ্ছা, আপনারা বলেন তো আগে, বাংলা বর্ণমালা কতটি? কে কে পারেন হাত তোলেন। বাংলা বর্ণমালা কতটি? না, হাত তোলেন। বাংলা বর্ণমালা কতটি? দুইজন হাত তোলেন, আর কেউ পারেন না। আল্লাহু আকবার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলতে বলে কিন্তু হাত তুলতে বলেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলতে বলে কিন্তু। তার মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি, বাচ্চাদের এরকম হয়। মানে কি বলছে ম্যাডাম, এটা খুব বেশি হয়। আচ্ছা বলেন আপনি, বাংলা বর্ণমালা কতটি? একটি। আপনি বলেন বাংলা বর্ণমালা কতটি? আপনারা বলেন বাংলা বর্ণমালা কতটি? একটি। কেন? আচ্ছা দাঁড়া, বাংলা বর্ণ কতটি? বাংলা বর্ণ কতটি মোট? বাংলা বর্ণ কতটি? বাংলা বর্ণ, আচ্ছা তাহলে বর্ণ, জি, তাহলে বর্ণ আর বর্ণমালা, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ক হচ্ছে একটা বর্ণ, ক হচ্ছে একটা অক্ষর। অক্ষর না কিন্তু, অক্ষর আলাদা জিনিস, অক্ষর আলাদা জিনিস। অক্ষর হচ্ছে এক প্রয়াসে উচ্চারিত শব্দ, এক প্রয়াসে উচ্চারিত শব্দকে অক্ষর বলে। অর্থাৎ যাহাই শব্দাংশ, যাহাই সিলেবল, যাহাই শব্দাংশ, যাহাই সিলেবল, তাহাই অক্ষর। ঠিক আছে? আচ্ছা, বর্ণ হচ্ছে ধ্বনির সাংকেতিক চিহ্নকে বলে বর্ণ। যেমন ক, ককে যখন আমরা চিহ্ন দিচ্ছি, এটা হচ্ছে একটা বর্ণ। বর্ণ হচ্ছে বাংলাতে আছে মোট কতটি? ক্লিয়ার? বাচ্চাদেরকে পারতে হবে 39টি ব্যঞ্জন আর 11টি। আচ্ছা, আর বর্ণ মিলে, এই যে বর্ণ মিলে 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 একটা মালা। কয়টা মালা? বাংলা বর্ণমালা তো একটা। বাংলা বর্ণমালা একটা মালার অনেকগুলো প্রতি হতাম 50টা। এই যে স্বর বর্ণ, স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপ হয়, ব্যঞ্জন বর্ণেরও সংক্ষিপ্ত রূপ হয়। ক্লিয়ার? স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? যেমন স্বর বর্ণ হচ্ছে আকার, আ, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, তাই না? আকার। আ কার, এটা হচ্ছে আ, আর এটা হচ্ছে আ কার। তার মানে স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? আমরা বিনোদনটা পরে করি, হ্যাঁ, বিনোদনটা মনে রাখবেন, মনে করে দেন। হ্যাঁ, আমরা কয়টা পর্যন্ত চালু করবো আজকে? 2টা পর্যন্ত চালু করবো, থাকতে পারবেন? 1.5টা। আচ্ছা, তাহলে আমরা স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপ কি বললাম? কার। আর ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ কি? ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ কি? ফলা। কি বললাম? সংক্ষিপ্ত রূপকে বলে ফলা।
এইটা হচ্ছে ম ফলা। কি এটা? আমরা যেমন ময়ে আ, ময় এটা কি বলতে, এটা বানান করে কি? ময়ে আ, এটা বানান করে কি? ময়ে আকার বলি না? ময়ে আকার বলি না? ঠিক তেমনি এখানেও বানান করতে হবে। গয়ে র ফলা দীর্ঘ ইকার বা দীর্ঘিকার, হ্যাঁ? গয়ে র ফলা দীর্ঘ ইকার মূর্ধন্য শয়ে ম ফলা। মূর্ধন্য শয়ে ম ফলা। কার হচ্ছে কয়েকটা থাকে, আপনারা চার্টে আজকে গিয়ে দেখবেন যে কয়টা কার চিহ্ন, সে কয়টা ওই কার চিহ্ন আছে। আকার 10টি, কটা বাদে সব হয়? তাই চেষ্টা করে দেখি। কাজ করে নিয়ে আসবেন কাজটা। দেখেন আ, আকার, আকার পরে তারপরে তারপরে তারপর দুটোই কিন্তু ডান দিকে যায়। তারপরে 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 কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। গুড। আপনারা তো সবাই খুব ভালো ভাবে আমি দিয়ে দেখা হাততালি দেন একটা। আচ্ছা গুড। ফলা হচ্ছে 5টা কি 6টা? হ্যাঁ, সবগুলো ফলা হয় না, ঠিক আছে? একটা হচ্ছে ম ফলা, হ্যাঁ, একটা হচ্ছে ম ফলা, একটা হচ্ছে র ফলা, একটা হচ্ছে জ ফলা, আর একটা কি জানা আছে? রেফো রয়ের সংক্ষিপ্ত রূপ। ঠিক বলেছেন, এক্সেপশনাল, এটা আলাদা। রেফ হচ্ছে রয়ের সংক্ষিপ্ত রূপ, যেটা আগে হয়, বর্ণের আগে হয় রে, আর পরে হইলে র ফলা হয়। আচ্ছা, তাহলে ম ফলা, ব ফলা, জ ফলা, আর একটা কি জানো? ল ফলা, ল ফলা। আরেকটা আছে মনে হয় দন্ত ফলা, ফলা নাই মনে হয়। আচ্ছা যাই হোক, আপনারা একটু চারটা দেখে ফেলেন, দেখছেন আমিও বলে গেছি, তারপরে আমি আপনাদেরকে শিখাইতে আসছি। তার মানে এগুলো চর্চা না থাকলে, তাহলে আমাদের বানান করার সময় বাচ্চাদেরকে যখন বানান করাবো, আমরা যদি ভুল বানান করি, যে আপনারা ভুল বানান করছিলেন, সেটা বানান করছিলেন কি? গয়ের অফলা দীর্ঘিকার মূর্ধন্য শয়ে ময়, তাহলে কিন্তু মূর্ধন্য এটা ম ফলা আর ম দুটো কিন্তু আলাদা। ফলা কিন্তু পূর্ণ না, এটা কিন্তু সংক্ষিপ্ত, ঠিক আছে? ওরকম উচ্চারণ কিন্তু পূর্ণ রূপ না, এটা সংক্ষিপ্ত রূপ না। তাহলে ফলা হচ্ছে সংক্ষিপ্ত, মনে রাখবেন। তাহলে এটা গয়ের অফলা দীর্ঘিকার মূর্ধন্য শয়ে ম ফলা। পুরোভাবে বানান করে শিখালাম, এবার আমি উচ্চারণ করছি শুদ্ধভাবে। গ্রীষ্ম, উচ্চারণ কি? গ্রীষ্ম না, কিন্তু এটা উচ্চারণ হচ্ছে গ্রীষ্ম। এগুলো কিন্তু লিখে ফেলেন। এটা উচ্চারণ হবে এরকম, গ্রীষ্ম, এটা উচ্চারণ হবে এরকম, হ্যাঁ? আচ্ছা, বানান করে পড়াতে হবে। তার মানে আমরা যখন পড়াবো, কি করে পড়াবো? বানান করে পড়াবো। শিশু থেকে দ্বিতীয় শ্রেণীর সবাই নতুন যখন একটা বর্ণ দেখবো বা নতুন যখন একটা শব্দ দেখবো, তখনই আমরা ওই শব্দটা বানান করে দেবো। বসন্ত, গ দন্ত স দন্ত নয়ে তয়, ঠিক আছে? বসন্ত, ক্লিয়ার? বানান করে দিলাম, প্রথমবার বানান করে দিলাম, তাহলে বাচ্চাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত গলাতে ছিলাম, এতক্ষণ পর্যন্ত কিসে ছিলাম? গলাতে। বাচ্চাদের বলার সময়ে কখনো কখনো ভুল হলে ভুলগুলো প্রথম দিকে ঠিক করে দেবেন। আমাদের একটা বিষয় লক্ষণীয়, অ্যাজ এ টিচার, শিক্ষক হিসেবে ভুলগুলো ধরে দেওয়ার ক্ষেত্রে বা বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে সবসময় ইতিবাচক হতে হবে। কথাটা মনে রাখবেন, কি হতে হবে? ইতিবাচক। মানে ধরেন আপনি পারেননি, তুমি পারলাম না কেন? একটা বকা দিলাম, তোমাকে দিয়ে হবে না, একটা গরু, একটা গাছ, তো তুই একটা বলদ,
এইরকম আমরা গালি আগে শুনে আসছি, হ্যাঁ, কিন্তু আসলে এইরকম ভাবে শিক্ষার্থীদেরকে বলা যাবে না। ধরো নেতিবাচক শব্দ অনেক উৎসাহিত করে, শিক্ষার্থীদের অনেক আবেগ, তাদের প্রচুর মন মানসিকতার ইগো কাজ করে, যার কারণে তাদের এসব কথা বলা যাবে না। ইতিবাচক কথা বলতে হবে। আচ্ছা, তোমাকে আরো চেষ্টা করতে হবে, হয়েছে আরো ভালো করতে হবে। কখনো আচ্ছা তোমার কি এটা হয়েছে, আচ্ছা তার মানে তোমার একটা ভুল হয়েছে, এটা পরে ভুল হয়েছে সরাসরি না বলে আগে বুঝাই দেবেন। সবসময় শিক্ষার্থীদেরকে হুট করে রিয়াকশন প্রথম দিকে দেবেন না। হয়তো একটা সময় তার সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে গেছে, ক্লাসও অনেকদিন হয়েছে, আপনি তাকে বুঝতে পারছেন, সে আপনাকে বুঝতে পারছে, তখন একটা বিষয় দিল, অঙ্কটা দিল, তখন তো ঠিক হয়নি, ভুল হয়েছে, হবে এভাবে লিখতে দিয়েছেন, তারপর নেন ঠিক আছে এটা ভুল। তখন এটা বলতে পারেন। কিন্তু যখন সবাইকে পড়া ধরেছেন, তুমি বলো তো, আচ্ছা বাংলা বর্ণমালা কথাটা আপনাদেরকে বললাম, আমি কি বলেছি আপনি কি ভুল বলেছেন, একবারও কি লক্ষ্য করেছেন ব্যাপারটা? আমি কিন্তু ওনাকে বলিনি যে যিনি বলেছে যে 50টা বা এরকম কিছু বলছিল, বলিনি যে আপনি ভুল বলেছেন, আমি তো শুনেছি। প্লাস আপনার যিনি ভালো পেরেছেন তাকে বেশি প্রশংসা করলাম। আলটিমেটলি যার ভুল হয়েছে তাকে মানে বকা দিলাম না, কিন্তু সেও বুঝে গেল যে আমাকে এভাবে করতে হবে। ক্লিয়ার? তাহলে ইতিবাচক শব্দ বলতে হবে। ক্লিয়ার? আমরা এইবারে চলে আসি পড়াতে। পড়া বাচ্চাদেরকে পড়তে দিতে হবে। সরল পাঠ আর নীরব পাঠ, এই দুই ধরনের পড়া হয়, জানেন কি? সরল পাঠ কি আর নীরব পাঠ কি? গুড, আপনারা পারেন। একটা হচ্ছে জোরে কেরাত করা, ফজর জোহর আর ফজর এশা, আর নীরব হলো এই যে জোহর আসর, আস্তে আস্তে পড়া। কেউ উদাহরণ দিচ্ছে আমাদের সুনামদের নামাজে, আবার আপনারা আচ্ছা। তো সরব পাঠ হচ্ছে আমাদের বাচ্চারা সাধারণত ছোটবেলায় সরব পাঠেই বেশি শেখাতে হবে, আগ্রহ প্লাস এটাতেই বেশি পাওয়া যাবে। আমাদের জোর দিতে হবে এটাতে বেশি, মাঝে মাঝে নীরব পাঠ অভ্যস্ত করতে হবে বড়দের। নীরব পাঠ সরব মানে জোরে জোরে পড়া। সরব পাঠ করার জন্য আপনাকে করা যায় একটা উপায়, পুনরাবৃত্তি। কি করা যায়? পুনরাবৃত্তি মানে আপনি পড়বেন, আপনার পেছনে পেছনে পড়বেন। এটা করার পরে একবার দেওয়া যায় যে ওরা নিজেরা পড়বে একা একাই। আবার এরকম করা যায় ওদের একজন এসে সামনে পড়াবে, ওরা পড়বে। ক্লিয়ার? আপনি একবার পড়াই দিলেন, এই তোমাদের মধ্যে এখন থেকে পারো, সামনে আসো, তুমি এবার পড়াও তো বাংলা 12 মাসের নাম। ঠিক আছে, বলো বাংলা 12 মাসের নাম। সবাই বলছে বৈশাখ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। গুড, আপনারা কিন্তু এগুলো করেন, পুনরাবৃত্তিও করেন, নিজেরাও করেন। তাহলে এইভাবে পড়াতে পারেন। আরেকটা পড়ানোর কৌশল আছে, যেটা আপনারা দেখেছেন কিনা, আপনাদের মাঝে মাঝে টেলিভিশনে বিভিন্ন ভালো ভালো স্কুল কলেজে শ্রেণীকক্ষের পাঠদান দেখায়। আমি একবার ওরকম দেখেছিলাম। তারা কিভাবে পড়াচ্ছে, সবার কাছে এই বইটা আছে, পড়তে দিচ্ছে। যেমন আপনি এখান থেকে পড়েন, জোরে দাঁড়ান, দাঁড়িয়ে পড়েন। জোরে বলেন, হ্যাঁ তারপর। সাধারণত নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা বাড়ির কাজ হোমওয়ার্ক সম্পূর্ণ বাড়ির কাজের পরে কি বললেন? হোমওয়ার্ক সম্পূর্ণ করতে বিভাগে পড়ে। গুড, বসে যান, পর থেকে পরের যান পড়েন। কারণ বাড়ির পাঠ তৈরিতে সহায়তা দেওয়ার মতো কেউ থাকে না। অধিক অংশ পিতা মাতা নিরক্ষর কিংবা মূর্খ, এটা কি হবে? মূর্খ, হ্যাঁ সরি, নিরক্ষর। নিরক্ষর আর মূর্খের মধ্যে তফাৎ আছে যে সময়ের অভাব অথবা সারাদিনের পরিশ্রমের পর শারীরিক ও মানসিক। ঠিক আছে, শারীরিক ও মানসিক কোথায় ছেড়েছেন?
এই জায়গায়। আচ্ছা, আপনি এখান থেকে, অর্থাৎ একজন যেখানে শেষ হলো হুট করে আরেকজনকে ওই জায়গা থেকে দেওয়া। তার মানে কাকে কখন ধরবো, কোথা থেকে, ঠিক আছে করেন। এটা হলো, এটা একটা পদ্ধতি, এটা আপনারা অনেকেই করেন মনে হয়, তাই না? গুড, ভালো করেছেন। আরেকটা পদ্ধতি কি, সবাই বই বের করবে, এই পদ্ধতিটা মনে রাখবেন, পলিসি ফলো করতে হবে। সবাই বই বের করবে। এবার আমি পড়ছি, বাবা তোমরা সবাই দেখো তো, আপনাদের কাছে তো বই নাই, এমন কিছু আছে যেটা সবার কাছে আছে? আচ্ছা ধরেন, এটা তো সবাই দেখতে পাচ্ছেন, তাই না? আমি ধরেন এই জিনিসটা পড়ে যাবো, হ্যাঁ? আচ্ছা, আপনারা সবাই দেখো, তোমরা, আমি কিন্তু আপনাদের ধরেন একটা ক্লাসে, তোমরা সবাই দেখো তো বাবা, আমরা এখন পড়বো এই চারটা আর এই চারটা, ঠিকভাবে পড়ছি কিনা? হ্যাঁ, বই, কলম, খাতা, চার্ট, ব্যাগ। আপনারা কিছু বলছেন না কেন? আমি কি ঠিক বলছি? তা আপনারা বলবেন না? বাচ্চারা তো 100% বলবে। যারা পড়তে পারে তারা বলবে। দ্যাট মিন্স আপনি যেই বইটা আছে সেই বইটা যদি কমন পড়া হয়, মানে সবার একই পড়া হয়, এই প্রথম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের আজকে এই পড়াশোনা। আচ্ছা, তোমরা সবাই বই বের করো, আমরা সবাই একসাথে পড়ি। হ্যাঁ, বলুন, আমাকে একটু বলে দেবে। এটা বলতে হবে না, ভালো শিক্ষার্থী হলে বলতে হবে না, ওরা বলে স্যার আপনি এটা বললেন যে এটা হবে না, হ্যাঁ নিশ্চয়ই বলবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক করবেন, এটাই পলিসি। তার মানে ও পড়ছে, তার মানে ও পড়ছে, আমার ভুলটা ধরতে পারছে, বুঝতে পেরেছেন? এটাও পড়ানোর একটা কৌশল। বেরোনো এরকম করে, যখন পড়ে তখন পড়ে যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, আষাঢ় মাসে তার হাঁটু জল থাকে, তখন সবাই বৈশাখ, ঠিক আছে। তারপরে আবার বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গাধা, পার হয়ে যায় গরু, গরু পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, এরকম ওরাই বলবে। মানে যে জায়গায় ভুল হয়েছে সেই জায়গায় আবার চিৎকার করে বলবে, তখন সাত আবার ওই জায়গায় রিপিট করবে। দ্যাট মিন্স সবাই পড়ছে, বুঝতে পেরেছেন? এটা একটা কৌশল পড়ানো। আচ্ছা, একলাই করে ভালো লাগে। পড়ানোর ব্যাপারটা হালকা গেল, এইবারে আসি দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ক্রুশিয়াল থিংস, লেখা, রাইটিং। আমরা ছোটবেলা থেকেই লেখাবো, লেখা নিয়ে আলাদা করে কথা বলবো, আমি ইত্যাদি শব্দ শোয়া নিয়ে আমি তো দেখে নিয়ে বলবো, সমস্যা নেই। আপাতত বাংলা ভাষায় লেখানোর ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো ছোট ছোট কথাগুলো প্রশ্ন আকারে হোক বা বিষয় আকারে হোক লিখে নেওয়া। যেমন আমরা কবিতাগুলো লিখিয়ে নিতে পারি, ক্লিয়ার? সপ্তাহের 7 দিনের নাম লিখিয়ে নিতে পারি। আরেকটা বিষয়, আজকে আমরা গোটা ক্লাসে সপ্তাহের 7 দিনে কি কি পড়লাম? ধরেন পড়লাম ক থেকে ছ পর্যন্ত বর্ণ দিয়ে বিভিন্ন শব্দ। ধরেন পড়লাম বইয়ের 5 থেকে 7 পাতা, ধরেন পড়লাম, হ্যাঁ? আচ্ছা, তো এই 5 থেকে 7 পাতার মধ্যে তোমরা খুঁজে বের করো কয়টা রঙের নাম আছে, খুঁজে বের করে যে কয়টা রঙের নাম আছে খাতায় লিখে দেবে। দেখে দেখে পড়া হলো, লেখা হলো, একই সাথে ডাবল কাজ। বুঝতে পেরেছেন? ধরেন আমি পড়ালাম ক থেকে ছ পর্যন্ত, তোমরা ক থেকে ছ পর্যন্ত বর্ণ দিয়ে কে কয়টা ফলের নাম লিখে নিয়ে আসতে পারো। মানে শুরু হবে ক দিয়ে বা খ দিয়ে বা ছ দিয়ে, মানে ক থেকে ছয়ের মধ্যে যতগুলো বর্ণ আছে, ক খ গ ঘ ঙ চ ছ, এই 7টা বর্ণের মধ্যে প্রত্যেকটা বর্ণ ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, কিন্তু বর্ণটা প্রথমে হবে, হ্যাঁ? মানে শব্দের প্রথমে হবে। যেমন কলা, কদমা, এটা তারা ফল হলো না, কদম কি ফল হয়? তাই খাওয়া যায়? আচ্ছা হইল, যদি হয় তারা লিখে নিয়ে আসবে। আপনি একটা উদাহরণ দিয়ে বলে দিবেন, ওরা লিখে নিয়ে আসবে। তাহলে কি ওদেরকে লেখানোতে অভ্যস্ত করা, খুব মজাদার বিষয় দিবেন, মানে জোর করে লিখতে হবে এরকম বিষয় দিলে আগ্রহ থাকবে না। হ্যাঁ, ধরেন লিখতে দিলেন যে ম্যাডামের কাছে পড়তে আসবো না, কেন? তোমরা যদি সত্যি ভালো ভালো কারণ লিখতে পারো তাহলে তোমাদেরকে একদিন ছুটি দিবে। বোঝেন? ম্যাডামের কাছে পড়তে আসবো না, এটা লিখতে হবে। ধরেন বললেন, মানে ওদের আকর্ষণ হয় এরকম কিছু। গ্রীষ্মকালে ধরেন অনেকের এখানে আইসক্রিমের মনে হয় আকর্ষণ,
সেদিন নাককাটি তলায় ছিলাম, নাককাটি তলায় আইসক্রিমের বিজ্ঞাপন দিচ্ছিল, হেভি বিজ্ঞাপন দিচ্ছিল যে ভাই কলিজা ঠান্ডা, এমন সব কিছু হয়ে যায়, একবার খাইলে বারবার চাইবেন, একবার খেয়ে যান, মানে সবাই খুব পছন্দ করে। তাহলে ওদের বিষয় দিতে পারেন যে তোমরা লেখো যে আইসক্রিম, আইসক্রিম দিয়ে 5টা বাক্য লেখো। বা ছোটরা যারা শিশু শ্রেণী তারা তো আইসক্রিমই লিখতে পারবে না, তাদেরকে বলবেন যে স্বরে আ লেখো, স্বরে অ লেখো, মানে যে যেভাবে পারবে। প্রথম শ্রেণীকে বলতে পারেন যে তুমি শুধু আইসক্রিম কথাটা 5 বার লেখো। আচ্ছা, টুরে যারা দ্বিতীয় শ্রেণীতে যারা উঠছে তাদেরকে হয়তো বলতে পারেন যে আইসক্রিম দিয়ে 5টি বাক্য লেখো। আমি আইসক্রিম খাই, আইসক্রিম খেতে আমার ভালো লাগে, আমি লাটকে, তারপরে আইসক্রিম 5 টাকা দামের আইসক্রিম খাই, আমি চকবার আইসক্রিম খাই। মানে দেখা যাচ্ছে যে যেই জিনিসটা ওদের পছন্দ ওই বিষয়টা দিলেন, বুঝেছেন? মানে আমার কথা সবসময় আপনাদের সাথে মিলবে না, কারণ আমি তো আপনাদের এই এলাকার ভাবসা বুঝি না। তো অনেক ছোটদেরকে আমিও পড়াই, শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াইছি অনেক আগে, মনে নাই না ওই অ্যাডমিশনের আগে, এখন পড়া নাই, এখন আপনাদেরকে পড়াচ্ছি আর কি। তো আপনারা উদাহরণ দিবেন এবং এমন কিছু লিখতে বলবেন যে বিষয়টাতে ওদের আগ্রহ আছে। বা ধরেন এগুলোও পারছেন না, দেখে দেখে লেখা দেন, এই পৃষ্ঠাটা দেখে দেখে লেখেন। অথবা রঙের নাম পারে না, এখানে কোন কোন বর্ণ ম দিয়ে শুরু হয়েছে খুঁজে বের করে দাগ দিবা, বইয়ে দাগ দিবা পেন্সিল দিয়ে, ঠিক আছে? বইয়ের পেন্সিল দিয়ে দাগ দিবা এবং লিখবা খাতায়। এটা একটা কাজ দেয়, তার মানে কি ওদের লেখার গুণটা বেরোবে। আমার ভাষার 4টা দক্ষতা: শোনা, বলা, পড়া, লেখা। শিশু থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা ছোট ছোট কথাগুলো শুনে বুঝতে পারবে, বলতে পারবে, তারপরে বইয়ের লেখাগুলো, চার্টের লেখাগুলো পড়তে পারবে এবং নিজেদের নাম পরিচয়টুকু অন্তত পক্ষে লিখতে পারবে। আমাদের এতটুকু দরকার। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আমরা আজকে বাংলা পার্টে একদম শেষের দিকে চলে আসছি। তাহলে আমরা একজন শিক্ষক হিসেবে বাংলা যখন পড়াবো, মনে রাখতে হবে বাংলা পড়ানোর সময় আমার 4টা ভাষা দক্ষতা এবং 4টা ভাষা দক্ষতা তাদের কাছ থেকে অর্জন করতে হবে। শোনা, বলা, পড়া, লেখা। শোনা যখন আমরা বোঝাতে যাব, এটা আলাদা করে বোঝানোর কিছু নাই। আমরা সব সময় বাংলা যখন রিডিং করব, শুদ্ধভাবে রিডিং করার চেষ্টা করব, প্রমিত ভাষায়, তাহলে তাদের শোনাটা স্পষ্ট হবে। তারা যাতে বুঝতে পারে থেমে থেমে, এই যে তাকিয়ে আপনাদের দিকে তাকাচ্ছি, দেখেন, মনে করছেন না আপনারা সবাই যে হয়তো আমাদের দিকে তাকিয়ে কথা বলছেন, আপনারা অমনোযোগী হলে আমি ধরে ফেলতে পারছি। যেমন আপা বাইরে গেছিলাম, আমি বের করে ফেলতে পারছি যে উনি বাইরে ছিলেন। বাচ্চাদেরকেও এরকম চোখে রাখতে হবে, তাদেরকে আই কন্টাক্ট চোখে রেখে কথা বলতে হবে, মানে আপনার বাইরে যাতে তারা যেতে না পারে। নাম ধরে শিক্ষার্থীদেরকে রাখতে হবে আগ্রহ থেকে। আমরা আপনার নাম দেয় না, যেমন ফাইমা আপা, যেমন হচ্ছে বৈদা আপা, যেমন শামীমা আপা, নাম বললে শিক্ষার্থীরা টনক করে, এই রাকিব কথা বলছিস, মানে এই ছেলে তোকে কিন্তু বের করে দিল, এটা বলা ঠিক আছে, তোকে কিন্তু মানে সাবধান রাখছে, ওই জায়গা থেকে সরে অন্য জায়গায় দিল। তার মানে হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে নাম ধরে ডাকলে একটু টনক করে, প্লাস তাদেরকে নাম ধরে ডেকে ডেকে শুদ্ধ ভাষায় কথা বললে তাদের শোনা দক্ষতাটাও বৃদ্ধি পাচ্ছে বা বাড়ছে। তাহলে শোনার জন্য এই বলা, তাদেরকে বলতে দেওয়ার সুযোগ থাকতে হবে, নীরবে পাঠ করারও সুযোগ থাকতে হবে, উচ্চ স্বরে বলারও সুযোগ থাকতে হবে। কখনো ওই যে কবিতা অবশ্যই প্লিজ, যেদিনই কবিতা পড়ান অবশ্যই কবিতাগুলো পড়াবেন, শিশু 1 2 সবাই, হ্যাঁ, একসাথে পড়াবেন। লক্ষণীয় হচ্ছে বাচ্চা তো হাত পা খুব নড়ায়, হাত পা নড়িয়েই কবিতা পড়াবে, হয়তো হাত তালি দিয়ে পড়বে, অথবা বসা বসা করবে, অথবা হাত উপরে না, মানে যে কোনো একটা মুভ দিবে, মানে নড়বে। তারা নড়তে নড়তে, হয়তো সবাই হাতে করে ভাবে নড়তে নড়তে কবিতাটা বলবে, সবাই তখন সবাই একসাথে হাত ধরবে, একজন আরেকজনের ধরে এভাবে করে হাত তুলাতে ধরবে। তাহলে কি হবে, তাদের হাত পা নড়ানোর মধ্যে যদি পড়াতে মনোযোগ দেবেন। বাচ্চা তো দেখবেন তাছাড়া বলতে বলতে করে হাত পা নাড়ানো, একজন আরেকজনকে মারে। চেষ্টা করবেন কখনো কখনো এককভাবে বলানো, কখনো কখনো জোড়াই বলানো, কখনো কখনো দলীয় ভাবে বলানো, এবং বলার সময়ে যাতে তারা হাতেও কোনো কাজ করে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? তাহলে ওদের মানে বলাতে আগ্রহ থাকবে, বলাতে মনোযোগ থাকবে। এরপরে আর ওদের মাঝে মাঝে নীরব পাঠও দিতে হবে, ঠিক আছে? এবার আমরা পড়াতে চলে আসি। পড়াটা হচ্ছে সরব পাঠ, নীরব পাঠ।
সরবে পাঠ বই দেখে দেখে জোরে জোরে পড়ছে, নীরবে পাঠ বই দেখে দেখে চুপ করে পড়ছে। আমরা চার্ট বা বই কখনো কখনো অনেকগুলো কৌশল দেখালাম, সেই কৌশলের মাধ্যমে হয়তো সে রিডিং করবে দেখে দেখে, অথবা আমি রিডিং করবো সে মিলায় দেখবে, অথবা একজন করবে আরেকজনকে ধরায় দেবে। আপনাদের তো মাল্টিগ্রেডেড ক্লাস, যারা খুব ভালো পারে তাদেরকে দেখা গেল গ্রুপ করে দিলেন, দুজন দুজন করে দিলেন, আর ও পড়বে তুই একটু দেখবি, আচ্ছা পড়ে আসলে তুই একটু পড়, তুমি একটু পড়ো, আর তুমি একটু দেখো ও ঠিকভাবে করছে কিনা, তুমি হলে একটু বলে দেয়। হ্যাঁ, এভাবে করে গ্রুপ করে দিলেন, দল করে দিলেন। হ্যাঁ, তাহলেও আমরা পড়ার ব্যাপারটা করি। সবশেষ হচ্ছে লেখা। সবশেষ কি বললাম? এটার জন্য স্কুলে আমাদেরকে প্রত্যেকদিন 1 পৃষ্ঠা করে লেখা দিত, মনে আছে? আপনারা দেন নাকি? কিভাবে এত লিখবে? স্কুলেও লিখবে, আপনাদের কাছে লিখবে? আপনারা স্কুলের লেখাটা আপনাদের এখানে লেখায় নিতে পারেন। আমাদের তো লক্ষ্য উদ্দেশ্য এরকম, যারা বাড়িতে সচেতন অভিভাবক নাই, পড়াশোনা করবে না, এরকম শিক্ষার্থীদেরকে আমরা পড়াচ্ছি। আমরা স্কুলের লেখাটা এখানে লেখা দিতে পারি। যাদের স্কুলে লেখা দেই না তাদেরকে আমরা লেখা দিতে পারি। যেটা পড়ালাম সেইটাই লেখা দিতে পারি। আমরা চেষ্টা করব সাধারণত শিশু থেকে দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদেরকে ওখানেই লেখা নেওয়ার। বাড়ি থেকে লিখে নেওয়ার কাজ আমরা চেষ্টা করি কম দিতে। আমরা বলি যে আপনারা অত দেন না, ঠিক আছে? বাড়ি থেকে লিখে আনার কাজ কম দিবেন, কারণ আপনি মনে করবেন যে আপনার শিক্ষার্থীরা বাড়ি থেকে অত বেশি পড়াশোনা করে আসবে না। আপনাদের কাছে যে 2 ঘন্টা থাকে, এই 2 ঘন্টাতেই সব। হ্যাঁ, তাহলে লেখাটা এখানে লেখায় নিতে হবে। যেটা পড়াইলাম, তাহলে আমার পড়ানোটাকে ভাগ করে ফেললাম। মাল্টিগ্রেডেড ক্লাসরুম, শিশু 1 2 3 শ্রেণী আছে। আচ্ছা, তাহলে বাংলা আমি পড়াবো 3 শ্রেণীকে প্রথমে। আচ্ছা, তার মানে কাউকে পড়া দিতে হবে, কারো পড়া নিতে হবে, কারো লেখা দিতে হবে। এই মাল্টিগ্রেডেড নিয়ে আমরা কালকে অল্প করে বলতে পারি। মানে হচ্ছে আমাদের 3 শ্রেণীকে একসাথে ম্যানেজ করা যাবে। এই যে বাংলা যখন পড়াচ্ছি, বাংলা পড়াতে 3 জনের 3 রকম বই, কি না? আচ্ছা, আমার বাংলা পড়ানোতে যে অধ্যায়টা পড়াচ্ছি, দেখা গেল এই অধ্যায়টা দ্বিতীয় শ্রেণীর সবাই ভালোভাবে পারছে না, কয়েকজন ভালো পারছে, কয়েকজন পারছে না। যারা ভালো পারছে তাদেরকে দিয়ে, কয়েকজন ভালো পারছে না ওদেরকে দেখতে বলে আমি প্রথম শ্রেণীতে বাংলা লিখতে দিলাম, ক্লিয়ার? আর শিশু শ্রেণীতে এসে বলছে ক লেখো, আ লেখো, আমি কিন্তু সাথে আছি। হ্যাঁ, তাহলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী থেকে কাজ দিয়ে দিলাম, ঠিক আছে? আর শিশু শ্রেণীর সাথে আমি সরাসরি সংযুক্ত থাকলাম। একজনকে প্রথম শ্রেণীকে লেখা দিলাম, দ্বিতীয় শ্রেণী পড়ছে এবং যারা ভালো পারে তারা পড়াটা দেখছে, মিলাই নিচ্ছে, আর শিশু শ্রেণীকে আমি ধরে ধরে লেখাচ্ছি। লেখানো হলো। এইবার শিশু শ্রেণীকে লেখানো শেষ, প্রথম শ্রেণীর লেখা শেষ, দ্বিতীয় শ্রেণীর ধরা শেষ। শিশু শ্রেণীকে আমি বলছি, এই যে আমি এতক্ষণ ধরে লিখলাম, এগুলো তোমরা বইয়ের সাথে মিলায় দেখো তো ঠিকভাবে লিখেছে কিনা। লিখে তোমরা চেষ্টা করো লেখার। আমি যেভাবে হাত ধরালাম, ওদেরকে ওভাবে ছেড়ে দিল, নিজেরা নিজেরা এই কাজ করবে। প্রথম শ্রেণী এতক্ষণ লিখেছে, প্রথম শ্রেণীর খাতাটা সবগুলো একত্র করে এইবার ওদেরকে পড়াইতে থাকেন। খাতাটা দ্বিতীয় শ্রেণীকে দিয়ে দেয়, খাতাটা দ্বিতীয় শ্রেণীর ওরা দেখে দিল, বাংলা দেখতে পারে, তোমরা দেখে পাবে। এতক্ষণ পর্যন্ত শিশু আর প্রথম শ্রেণীকে আপনি সময় দিলেন, ধরেন 20 মিনিট প্রায় চলে গেল, কারণ এখন আপনি প্রথম শ্রেণীকে পড়া দিলেন, ওদের খাতাটা দ্বিতীয় শ্রেণীকে দেখতে দিলেন। দ্বিতীয় শ্রেণী প্রথমে কি করলো? দ্বিতীয় শ্রেণী প্রথমে ওদের পড়াটাই ধরলো, যারা ভালো পারে তারা খারাপদেরগুলো দেখতো, তারপরে ভালো খারাপ সবাই মিলে প্রথম শ্রেণীর খাতা দেখতো। এইবার শিশু আর প্রথম শ্রেণীকে শেষ 10 মিনিটে শিশু আর প্রথম শ্রেণীকে বললেন তোমরা ওই কাজই করতে থাকো। শিশু শ্রেণী ওদের সময় লাগে লিখতে, প্রথম শ্রেণীকে আপনারা এতক্ষণ পর্যন্ত পড়াবেন। প্রথম শ্রেণীকে বলে আচ্ছা তোমাদের এই যে প্রথমে লেখা ছিল আর এখন যে তোমাদেরকে আমি পড়াইলাম, এই দুইটা মিলে তোমাদের বড় ভাইরা যে খাতাটা লিখে দিয়েছে এবং তোমাদেরকে পড়ালাম, মিলাও যে ঠিক আছে কিনা, কোথায় কোথায় ভুল হয়েছে তোমরা মিলাও। আমি এইবার দ্বিতীয় শ্রেণী, এইবার দ্বিতীয় শ্রেণীকে আপনি সুন্দর করে ধরেন। এই 10 মিনিট আপনি দ্বিতীয় শ্রেণীর সবাইকে নিয়ে, ভালো খারাপ সবাইকে নিয়ে পড়ান। আমি কি বুঝাইতে পারলাম? মানে একই সাথে পড়াইতে গেলে 3 শ্রেণীর একজনকে পড়াতে হবে, মানে একজনের সাথে থাকতে হবে, একজনের পড়া নিতে হবে, আর একজনকে লিখতে হবে। এটা বলছি, তাহলে আমার ভাষার সবগুলোই হয়ে যাবে। এটা সবসময় হয়তো সমানভাবে পারবেন না, তবে চেষ্টা করতে হবে, অভ্যাস করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে। লেখার বিষয়টা তাহলে সবাই একসাথে লিখবে না, সবাই একসাথে কন্ট্রোল করতে হবে।
চারটে বিষয়, যেমন নাম পরিচয়, যেমন নামটা, তখন হয়তো সবাই একসাথে বলবে, সবাই একসাথে লিখবে। ঠিক আছে? তাহলে আমরা ভাষা, বিশেষ করে বাংলা, ইংরেজি অনেক ক্ষেত্রে কিছু কিছু মিলে গেলে আমরা আজকে পড়ানোর কিছু কৌশল হালকা হালকা বুঝতে পারলাম। হ্যাঁ, মনে রাখবেন আপনারা as a teacher, একজন শিক্ষক হিসাবে আমাদের সব সময়ই শিশু শিক্ষার্থীদেরকে পড়ানোর সময়ে সহজ ভাষা ব্যবহার করতে হবে। কি ভাষা ব্যবহার করতে হবে? এগুলো লিখে গেছেন তো? সত্যি লিখে গেছেন? আচ্ছা, সহজ ভাষা ব্যবহার করতে হবে, ওরা যাতে বোঝে, মানে শোনাটা যাতে হয়, তাছাড়া হবে না। বুঝেছে? আর আমাদের লক্ষণীয় হচ্ছে চারটা বিষয়, সহজ থেকে জটিল, এটা লিখে নেব। সহজ থেকে জটিল, জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত, ছোট থেকে বড়। সহজ বিষয়গুলো আগে শেখাবেন, তারপরে জটিল, জানা বিষয়গুলো আগে শেখাবেন, তারপরে অজানা বিষয়, মূর্ত বিষয়গুলো আগে শেখাবেন, তারপরে বিমূর্ত, ছোট বিষয়গুলো আগে শেখাবেন, তারপরে বড়। মূর্ত কি জিনিস? মূর্তি বোঝেন? চোখে দেখা যায়, আকার আছে। ধরেন মূর্ত মানে চোখে দেখা যায়, মানুষের চেহারা চোখে দেখা যায়, গাছ চোখে দেখা যায়, কিন্তু রাগ চোখে দেখা যায়। তাহলে রাগ চোখে দেখা যায় না, তাহলে রাগ বোঝাতে হলে হয়তো একটু রাগান্বিত করবেন কাউকে, এই যে তুমি এই যে রাগ করবে, এটাকে বলে রাগ। ঠিক আছে? রাগ বোঝানোটা, বিমূর্ত বিষয়টা বোঝানোর আগে মূর্ত বিষয়টা বোঝানো। হ্যাঁ, আপনারা পড়ানোর ক্ষেত্রে, উদাহরণ দেওয়ার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে সবসময় সহজ দিবেন আগে, সহজটা পারলে তারপরে জটিল। জানা বিষয়গুলো আগে দিবেন, মানে যেগুলো জানে ওরা, ওরা লিখতে পারবে। যেমন আজকে আপনাদের কঠিন কঠিন দিয়েছে, অনেক কিছু আপনাদেরকে কিন্তু আমি দেইনি যে ইংরেজিতে হচ্ছে লেখেন যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা ইংরেজিতে লেখেন। আমি জানি আপনাদের অনেকেই জানা, কিন্তু আপনাদের জানা উচিত ছিল প্রমিত ভাষা, আপনাদের জানা উচিত ছিল সিলেবাসে। চাপ দেওয়া হয়েছে, আপনারা পড়াচ্ছেন, আমি কিন্তু মনে করেছি জানা। এটা যদি পারতেন আরো কঠিন দিতাম। তো বাচ্চাদেরকেও আপনি যখন পড়াবেন, আমার চেষ্টা থাকতে হবে জানার বিষয়গুলো আগে দিতে হবে। হ্যাঁ, মূর্ত যেটা দেখেছি, দেখিয়েছি, তারপরে না বিমূর্ত যোগ দেখালাম 2+2, এবার আমি 2+2 করতে দিই, 2+3 করতে দিই, কিন্তু আমি 2+2 করতে দিই, এবার আমি যোগ করতে দিচ্ছি 50+55, মানে হাতে রেখে শিখাইলাম, হাতে না রেখে, তারপরে দিয়ে দিলাম হাতে রেখে। কঠিন। তাহলে আগে সহজ, তারপরে জটিল, আগে মূর্ত, তারপরে বিমূর্ত, আগে ছোট, তারপরে বড়। হ্যাঁ, শেষ। এটা লিখে নিয়েছেন? এটাকে বলে সহশিক্ষাক্রমিক কার্যক্রম। হ্যাঁ, এটা বলবো। হ্যাঁ, আপনারা একটু লিখে নেন, সহশিক্ষাক্রমিক কার্যক্রম আমরা সাধারণত বলি চিত্রাঙ্কন। এটা কিন্তু উন্মুখ। বিজ্ঞান বানান করেন তো, এটা বানান করেন, বিজ্ঞান বানান করেন কি একজন? বয়রস্বীকার, এটা উন্মুখ, তাহলে কি যোগ? ঠিক আছে? বর্গীয় জয়ে ইয় আকার, ক্লিয়ার? ওখানে গই নাই, এর ভিতরে গই নাই। উচ্চারণ বিজ্ঞান, উচ্চারণ হচ্ছে বিজ্ঞান, কিন্তু এখানে গ নাই। বর্গীয় জয়ে ইয়, বয়রস্বী বর্গীয় জয়ে ইয় যুক্ত আকার দন্তন। ক্লিয়ার? আচ্ছা, ন হয় দুই ধরনের, একটা দন্ত আর একটা মূর্ধন্য। মূর্ধন্য ন আর একটা হচ্ছে দন্ত ন, এটা আগে লিখে নেন। আচ্ছা, স তিন ধরনের, দন্ত স, মূর্ধন্য স, আর একটা কি তালব্য স। তালিবস্য না, এটা উচ্চারণ দেখেন, এটা হচ্ছে দন্ত স।
উচ্চারণটা শিখে নেন। দন্ত স, এটা হচ্ছে মূর্ধন্য স। একটা বড় দরকার নেই, আর এটা হচ্ছে তালব্য স। হ্যাঁ, ক্লিয়ার? তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। আর এটা মূর্ধন্য ন, দন্ত ন, মাত্রা আছে আর মাত্রা নাই। হ্যাঁ, মূর্ধন্য নয়ের মাত্রা নাই। আর এটা হচ্ছে দন্ত নয়ের মাত্রা আছে। হ্যাঁ, ক্লিয়ার? হচ্ছে ভিডিও? ওকে, চিত্রাঙ্কন। হ্যাঁ, আমরা আর কি করি? কবিতা আবৃত্তি করি, গান, বিতর্ক করতে পারি, কখনো ভূমিকা অভিনয় করতে পারি। মানে অভিনয়, রোল প্লে। কখনো বাইরে খেলাধুলা, বাইরের খেলা, ওটা বলে আউটডোর গেম। বাইরে খেলাধুলা করানো যেতে পারে। আমরা সাধারণত সহশিক্ষাক্রমিক কার্যক্রমে এগুলো করতে পারি। ঠিক আছে? বৃহস্পতিবারের দিনটা বা সপ্তাহের একটা দিন আমরা এই কাজগুলো করার চেষ্টা করি। হ্যাঁ, এখন আপনারা বলেন চিত্রাঙ্কন বলতে কেউ কি বোঝেন কিছু? আঁকতে দিতে হবে। আরেকটা জিনিস আছে, অরিগ্যামি। অরিগ্যামি, স্বরে অ, আমি উপরে লিখে দিচ্ছি। হ্যাঁ, স্বরে অ, রয়ে রস্বীকার, গয়ে দফলা আকার, ময়ে রস্বীকার, তুই বলে অরিগ্যামি। হ্যাঁ, অরিগ্যামি মানে হচ্ছে কাগজ কেটে কুটে ফুল ফল ইত্যাদি বানানো। আমরা অনেকে যে নৌকা বানিয়েছি, গোলাপ ফুলও হয়তো অনেকে বানাতে পারি। আবার জাপানিজরা মূলত এটাকে একটা আর্ট শিল্প হিসেবে ব্যবহার করে, শিক্ষার্থীদেরকে সবাইকে নিয়ে অনেক কিছু বানায়। আমরা এই বিষয়গুলো চর্চা করতে পারি সপ্তাহের একটা দিন। চিত্রাঙ্কন করতে পারি, রং পেন্সিল দিয়ে হোক বা খালি পেন্সিল দিয়ে হোক, তারা আঁকাবে। কবিতা আবৃত্তি করাতে পারি, সবাই মিলে একসাথে কবিতা আবৃত্তি করলো। তারপরে হচ্ছে দেশাত্মবোধক গান। ধরেন একটা গান সবাই মিলে ওই দিন মুখস্থ করলো বা চর্চা করলো। হয়তো সাররা গেলে সবাই মিলে একসাথে গিয়ে শোনালো। বিতর্ক, বিতর্ক জিনিসটা কি? ওই যে বললাম একটাকে পক্ষ আর একটা বিপক্ষ করলো। হ্যাঁ, পক্ষ বিপক্ষকে একটা বিষয় দিল। এটা দ্বিতীয় শ্রেণী না হলে হয় না, একটু বড় শিক্ষার্থীরা লাগে, তারা পক্ষে বলবে। পক্ষটা কি? ধরেন পেন্সিল দিয়ে লেখা ভালো না কলম দিয়ে লেখা ভালো? এক পক্ষকে দিয়ে দিলেন পেন্সিল দিয়ে লেখা ভালো, আর এক পক্ষ না পেন্সিল দিয়ে লেখা খারাপ, কলম দিয়ে লেখা ভালো। দিয়ে দুই পক্ষ, তিনজন বা 10 জন, আপনি বিচারক, ওরা প্রত্যেকে 2 মিনিট করে বলবে পেন্সিল দিয়ে লেখা ভালো কারণ এই হয়, এই যে হয়, এটা মোছা যায়, হ্যান্ড পেন করা যায়, এগুলো করা যায়। কলম দিয়ে লেখা ভালো না, পেন্সিল দিয়ে লেখা থাকে না, উঠে যায়, মুছে যায়, দেখে বোঝা যায় না, কলমের লেখাটা বোঝা যায়। কাটাকাটি করবে না, আর তার ধারা ফ্লুইড আছে, এরকম নানা যুক্তি দিল। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। এগুলোকে বলে কি? বিতর্ক। এবং বিতর্কে যুক্তি খণ্ডন থাকে, যুক্তি থাকে এবং যুক্তি খণ্ডন থাকে। এবং সবসময় বিতর্কে ইউনিফাইড কোনো বিষয় না, মানে একটাই উত্তর 100% এরকম কোনো বিষয় বিতর্কে হয় না। বিতর্কে এরকম বিষয় হয় না যে 2 + 2 কেন 5 হয়, 2 + 2 4 হবে, তাই না? বিতর্কে হয়তো এরকম বিষয় হয় যে কেন এখন গরম পড়ছে, কেন বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, এটা বিতর্কের বিষয় হয়। ওটা বাচ্চারা তো বাচ্চাদেরকে বিষয় দেবে না, বাচ্চাদের জন্য প্রয়োজন নেই। বলছি যাচ্ছি আজকে। ভূমিকাভিনয়, ভূমিকাভিনয় মানে রোল প্লে। দরিদ্র অবস্থা, যেমন ধরেন হাতে জীবাণু, ওয়াশরুম থেকে এসে হাত ক্লিন না করলে হাতে জীবাণু থেকে রোগ ছড়াতে পারে। এইটা বোঝাতে একটা নাটকের মতো করলেন বা অভিনয়ের মতো করলেন, 2-3 জন মিলে, বা আপনি করলেন, ওয়াশরুমে গেল বা গোসল করলো, খারাপ পানিতে কোনো কিছু করছে না, খাচ্ছে ওই হাত দিয়ে না ধুয়ে, দেখাচ্ছেন নাটকের মতো করে। পরে দেখা যাচ্ছে যে আপনি অসুস্থ করেন। তার মানে কি? বোঝানোর মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে বাচ্চারা একটা মেসেজ বার্তা শিখলো। ওদেরকে দিয়ে করালেন, তোমরা একটা অভিনয় করে এরকম আপনি নেতৃত্ব দেন। টেলিভিশনে যেসব বাচ্চাদের অনুষ্ঠান দেখেন, অনুষ্ঠান কি একদিনেই করেছে? ওদেরকে শিখিয়েছে, টিচার দিয়ে শেখানো। আউটডোর গেম,
বুড়ির আপনাদের অনেক খেলা আছে, গৌচি খেলা, তারপরে বুড়ি খেলা না কি কি খেলা আছে, বদল খেলা ইত্যাদি ইত্যাদি নানা ধরনের খেলা আছে। এগুলো শারীরিক খেলা, কিন্তু লক্ষ্য রাখবেন আপনারা ওই খেলাগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে সহযোগিতা করতে পারেন। খেলা কিন্তু খারাপ না, আপনাদের আশপাশে বহু জায়গা আছে, শহরে নাই, মাঝে সাথে এক দিন যখন দেখছেন যে গরম, বিদ্যুৎ নাই, ঘরের মধ্যে পড়াতেও পারছেন না, বাইরে নিয়ে গেলেন, একসাথে সবাই মিলে খেলালেন। এরকম খেলা হতে পারে, যে ওই যে শারীরিক খেলা। আবার এরকম হতে পারে যে তোরা সবাই মিলে আশপাশে যত কিছু দেখতে পাচ্ছি সব লেখ, গাছ দেখতে পাচ্ছিস লেখ, পাতা দেখতে পাচ্ছিস লেখো, তারপরে কি যা যা লিখতে পারছো, কয়টা হয়, যে সবচেয়ে বেশি লিখতে পারবে সে আজকে প্রথম। এটা হচ্ছে আউটডোর গেম, বাইরে। আচ্ছা, আমরা কি দেখতে পাচ্ছি? বাঁশ। বাঁশ দিয়ে কি কি বানানো যায়? এরকম অনেকেই হয়তো অনেক কিছু দেখি। তার মানে হচ্ছে আমরা বাইরে আউটডোর গেম, মানে স্কুলের ভেতরে, ক্লাসরুমের ভেতরে কিন্তু আমাদের হয়, আমরা সবাই বাইরে গিয়ে সবশেষে বললাম অরিগেমি। অরিগেমি মানে কাগজ কেটে কুটে বিভিন্ন বিষয় বানানো। ঠিক আছে, আমরা লক্ষ্য রাখবো যেই জিনিসটাই করি বাচ্চাদের কাছে, সমাজের কাছে এই জিনিসটা যাতে গ্রহণযোগ্য হয়। এমন কিছু করলাম যেটা সমাজে চলে না, বাচ্চাদের কাছে নাই, আমি কাগজ কেটে কুটে বানাইতে চাই, সবার তো কেচি না, তাহলে আমি ওই জিনিসটা বানাবো কেন? আমি হয়তো নৌকা বানাবো দেখাচ্ছি, নৌকার জন্য সবার একটা ইচ্ছা আছে, তাহলে ক্লিয়ার? তাহলে আমরা সাধারণত বিনোদন বলবো না, এটাকে বলবো হচ্ছে সহশিক্ষাক্রমিক কার্যক্রম। কি বলবো? সহশিক্ষাক্রমে কার্যক্রম, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এটাও থাকে। কো কারিকুলার অ্যাক্টিভিটিস। যেমন আমরা অনেক স্বেচ্ছাসেবী কাজ করেছি, অনেক সময় তাদেরকে স্বেচ্ছাসেবী করে ফেলবেন, ঘর পরিষ্কার করা, ঘর সুসজ্জিত করা, ওদেরকে দিয়েই মানে খিল দিয়ে বা বাঁশ দিয়ে কাঠি বানানো, এটা একটা কাজ। ওদেরকে দিয়ে বানানো ওরাও মজা পাবে, ওদেরকে দিয়ে ঘর রুমটা পরিষ্কার করানো। খারাপ মনে করার কিছু নাই। এখনো জাপানে কোনো ধরনের সুইপার থাকে না। জাপানের স্কুলগুলোতে শিক্ষার্থীরা, শিক্ষকরা সবাই মিলে নিজেদের প্লেট, ঘর, ওয়াশরুম ক্লিন করে। ঠিক আছে, নিজেরা খেয়ে নিজেরা ক্লিন করে, পরিষ্কার করে। এটা একটা শিক্ষা তাদের। রাস্তা দিয়ে লাইন ধরে যায়, লাইন ধরে যাওয়ার সময় গাছ ফুল ফলের কোনো ক্ষতি করে না, এবং তারা একজন নেতৃত্ব দেয়, যে যেভাবে যেতে হবে নিয়ে যায়। যাওয়ার সময় একজনের পিছনে আরেকজন যায়, রাস্তাতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। ঠিক আছে, তার মানে আমরা সহশিক্ষাক্রমিক নানা ধরনের কাজ করতে পারি। প্রশ্ন আছে কোনো? আজকের মতো আমরা শেষ করবো।